অগ্নিশ্বর চ্যাটার্জি যা কঠিন মাল, আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আমার ওই মেয়েদের জন্য আমার এই জীবনটা একবারে মাটির চুলার মতো হয়ে যাচ্ছে। একটা ভাত শেষ হতে না হতেই আরেকটা রেডি। ওই অগ্নিশ্বর যদি খেপে যায় তাহলে আমাদের হাড়ে ডুগডুগি বোঝো, ডুগডুগি বাজাবে। বাজাবে কি স্যার? অগ্নিশ্বর চ্যাটার্জি হলো কি একটা চুলকানি। যত চুলকাবেন তত মজা পাবেন, যত চুলকাবেন তত মজা পাবেন, পরে বুঝবেন কি ভীষণ জ্বালা। আমি যখনই মানুষের জীবনটাই তো একটা জ্বালা গো মলয়দা। আমি বারবার বলছি, আমি যখনই সারা অগ্নিশ্বরের নিন্দে করি সালা সেখানে গিয়ে হাজির হয়। কি ভাবছো গো মলয়দা? যেখানে বাঘের ভয় সেখানেই নয়। আমি ম্যাজিশিয়ান নাকি একটু আধটু অন্তর্যামী? না না না, অন্তর্যামীর চেয়েও দামি। তুমি হলে গিয়ে সাক্ষাৎ ভগবান। তাই যদি হবে তাহলে আমার জীবনটাকে নিয়ে তোমরা জুয়া খেলতে পারতে না। অগ্নিশ্বর তুমি বিশ্বাস করো, এই বলিসিকার পাল্টি খাওয়ার ব্যাপারটা আমি বা মলয় কেউ জানি না। কিন্তু জানতে হবে কার কালো হাতের কার সাজিতে ওই বন্নিশিকা ব্যানার্জি হারামির বাচ্চা তুফানের গলা জড়িয়ে পীড়িত করছে। আমি কিন্তু কোনো কুমুদ দেখিনি। না না, মলয় ঠিক কথাই বলেছে। এ ব্যাপারে মলয় বা আমি কেউ কিচ্ছু জানি না। জানবেন কি করে? জানবেন কি করে? মাথায় যদি গোবর পোড়া থাকে। তার মানে মানেটা শুধু আমার মন জানে। কি বলছো কি? আরে বাবা, আমি তো বন্যশিকাকে কুবুদ্ধিটা দিয়েছিলাম কারণ শত্রু জয়ের জন্য মাঝে মধ্যে প্রয়োজন হলে তার মিত্র সাজতে হয়। আর একেই বলে বিশ্বাসের পেয়ালায় বেঈমানের বিষ। চারুর যে বাড়িতে দেখছি হাসির আটটা বেশ ভালোই জমে উঠেছে। হ্যাঁ, সে তো জমবে রে ভাই, কিন্তু ভাই ছাড়া কি কোনো সুখই সম্পূর্ণ হয়? আয় কাছে আয়। তাহলে হাসির আসরে আমি একটা খুশির খবর শোনাই। দেখ, তোর সেই খবরটা অনেক আগেই ঠোঙা হয়ে মুদির দোকানে পৌঁছে গেছে। আশ্চর্য, এই শুভ খবরটা আমি দেওয়ার আগে তুই কি করে জেনে গেলি দাদা? কেন জানবো না রে ভাই? রামচন্দ্র জন্মাবার বহু আগেই যে রামায়ণ খানা লেখা হয়ে গিয়েছিল। কি বলে? তাহলে বলে ফেলি। হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো। আমার ভাই আজ থেকে একটা নতুন চাকরি পেয়েছে। চাকরি? এ হলো সুখে খেতে ভূতে কেলানোর চাকরি। মানে পয়সা দিয়ে পরাধীনতা কেনা। কি বলছো কি? মানে গৃহপালিত স্বামীর চাকরি। স্বামীর চাকরি? দেখ ভাই, দেখ, আমি অনেক আগেই জানতে পেরে গেছি যে তুই চুপি চুপি ওই ধর্ষিতার সাথীকে বিয়ে করেছিস। আমার তুমি ওই ধর্ষিতার সাথীকে? এই মশাই, ও তো ঝুলবে আমার ভাইয়ের গলায়। আপনারা তো কিসে? তাই রে ভাই, বিয়ে করে নতুন বউকে কি গাছতলায় দাঁড় করে দিয়ে এসছিস? না না, বাইরে কেন রেখে আসবো? ওই তো দরজার সামনে দাঁড়িয়ে আছে তোর অনুমতির অপেক্ষায়। হত ছাড়া বাঁদর, বিয়ে করে ঘরের লক্ষ্মী বউকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে এখানে এসে কেলানে কাট। যা হত ছাড়া, যা নতুন বউকে ঘরে নিয়ে আয়, আমি বধূ বরণ করবো। যা। আজ আমি দারুণ খুশি করেছি, দারুণ খুশি। আমার মামরা বোনটাকে তোর ভাইয়ের বউ হিসেবে স্বীকৃতি দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কি ভাবতে পেরেছিলাম যেভাবে খালি হাতে অপ্রস্তুত অবস্থায় আমাকে বধূ বরণ করতে হবে? কি উপহার দিয়েছে আমি এখন মুখ দেখবো? উপহারে কি যায় আসে দাদা? আপনার আশীর্বাদ পেলে আর কিছু চাই না। বেশ, দেখ অমর, তোদের সুখেই আমার শান্তি রে। এখানে তো ধান দুর্ব নেই, তাই চোখের জলটাকে সাক্ষী রেখে আমি বধূ বরণ করব। আরে বাবা, ধান দুর্ব নাই বা থাকলো, কিন্তু শঙ্করধ্বনিও যদি নাও হয়, উলু তো দিতে হবে নাকি? উলুর ধ্বনি ছাড়া কি আর বধূ বরণ হয়? প্রজাপতি ঋষির আশীর্বাদে আমি বধূ বরণ করছি। তুই কি করলি রে দাদা? মলয়দা, বুঝিয়ে দাও তো আমি ঠিক করেছি না ভুল করেছি? একদম ঠিক কাজ করেছো, কারণ আস্তাকুড়ের একটু পালা কখনো স্বর্গের সিঁড়িতে পৌঁছতে পারে না। ঠিক কথাই বলেছে। ওই পোকাই কাটা ফুল কোনদিন ভালো কাজে লাগে না। শুনলে,
শুনলে বংশের কুলাঙ্গার? সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কি বলে গেল শুনলে? ওদের কথা শুনে আমি কষ্ট পাইনি রে দাদা। আমি যখন জানতে পারলাম যে ওদের চেয়ে জঘন্য মানুষটা হচ্ছে আমার দাদা অগ্নিশ্বর চ্যাটার্জি। ও, আজ আমি জঘন্য হয়ে গেলাম তাই না? আর যখন তোকে এতটুকু থেকে মানুষ করে তুলেছিলাম, তুই না খেলে আমি খেতে পারতাম না, তুই না ঘুমলে আমি দু চোখের পাতা এক করতে পারতাম না, কিসে তোর ভালো হয় তার জন্য গোটা ভারত আমি চষে বেরিয়েছি। সেদিনও কি তোর কাছে এই মানুষটা আজকের মতো জঘন্যই ছিল রে? তাহলে তুমি ভাইয়ের খুশিতে কেন খুশি হতে পারছো না অগ্নিচোদ্দা? কারণ এই সুখটা আমার কাছে একটা অসুখ ছাড়া আর কিছুই নয়। কিসের অসুখ দাদা? কেন তুমি আমাদের এই বিবাহটাকে মেনে নিতে পারছো না? লেবু বেশি টিপলেতে তো হয়, তাই তোমরা কেউ আমার কাছে এর কারণ জানতে চাইবে না। জবাবটা দিতে তুই বাধ্য, কারণ তুই কি ভেবেছিস যে আমার ভালোবাসাকে লাথি মেরে তুই অপমান করবি আর আমি তোকে ফুল বেল পাতা দিয়ে পুজো করবো, তাই তো? দেখ অমর, আমার ভাবনার সঙ্গে কারোর ভাবনা মেলে না রে। তাই বলছি এখানে আমার কাছে তোরা এটার কোনো কারণ জানতে চাস না, তাহলে এখানে যে আগুনটা জ্বলবে না, সে আগুন তোরা কেউ নেভাতে পারবি না। জবাব দে, জবাব তোকে দিতে হবে, জবাব দে। আমি অগ্নিশ্বর চ্যাটার্জি, আমি কখনো আমার নিজের কোনো কাজের জন্য কাউকে কোনো জবাব দিই না। নবাবের মতো বাঁচি, শত অভাবেও নিজের স্বভাবটাকে পাল্টাই না। যা যা, ওই নষ্ট মেয়েটার হাত ধরে এখান থেকে বেরিয়ে যায়। ওরা বড় আশা করে ওদের তুমি তাড়িয়ে দিও না দাদা। বড় ভাই হয়ে শুধু এই বাড়িতে একটু থাকতে জায়গা দিন দাদা, একটু জায়গা দিন দাদা। দাদা, তুমি কাকে দাদা বলছো সাথী? যে নিজের ভাইয়ের ভালোবাসায় খুশি হতে পারে না সে কখনো কারো দাদা হতে পারে না, দাদা হতে পারে না সাথী। আশীর্বাদ চেয়ে পেলাম লাথি, তাই তো যাবার আগে শেষবারের মতো আমার এই স্বর্গ সমান শ্বশুরের ভিটেটাকে একবার শ্রদ্ধার প্রণাম জানিয়ে যাই। সাক্ষী রইল আমার এই স্মৃতিশীল, আজকে আমার এই অপমান কোনোদিনও মিথ্যা হবে না। আমার এই চোখের জল কোনোদিনও মিথ্যা হবে না, মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। আমার ভালো লাগলো না, আমি আমার ভাইয়ের বউকে তাড়িয়ে দিলাম। তোমাদের যাদের ভালো লাগছে না, তোমরা এখানে গোলমাল না করে চলে যেতে পারো। নিবারণ, তুই একটু হালকা করে কিছু বলে যাবি না? এই দৃশ্যে আমার আর বলার কোনো ভাষা নেই গো অগ্নিচোদ্দা। আমি বোবা কালা অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। কিন্তু আমি তো বোবা কালা অন্ধ কিছুই হতে পারছি না। আমি কি করে ওদেরকে বোঝাই যে কোনো এক অনিবার্য কারণে আমার ভাইয়ের বিয়েটাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না। মন বলে কি তোমার কোনো বস্তু আছে নাকি অগ্নিশ্বর? বন্নিশেখা, তুমি আজ আমাকে এই কথা বলছো? বলছি, বলতে বাধ্য হচ্ছি। কত ভালো মানুষ ভেবেছিলাম তোমাকে আমি অগ্নিশ্বর। আমি খারাপ মানুষ নই বন্নিশেখা। একটা মাত্র ঘটনা একটা মানুষের পুরো চরিত্রকে মূল্যায়ন করা যায় না। কিন্তু একটা মাত্র ঘটনায় তোমার চরিত্রের আসল সবটাকে সবার চোখে চিনিয়ে গেছে। আর সেই জন্য তো তুমি শুধু তোমার ভাইয়ের বিরুদ্ধে নয়, আমার বিপক্ষেও গেছো। এই দাঁড়াও, আমার ভাইয়ের বিয়ের বিরোধিতা করার সঙ্গে তোমার বিপক্ষে যাওয়ার কি সম্পর্ক আছে? অগ্নিশ্বর, আছে। সব সম্পর্কের মাঝখানে একটা যোগসূত্র থাকে। আমি তুফানের সঙ্গে হাত মিলিয়ে এই বিয়েটার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। তার মানে তুমি দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের বিয়ে দিয়েছো? জীবনে প্রথমবার একটা ভালো কাজে যুক্ত হয়েছিলাম। কিন্তু তুমি তোমার কোনো স্বার্থপরতার কারণে আমার সেই প্রচেষ্টাটাকে পায়ের তলায় পিষে মারলে। এই বন্নিশিকা, আমি তোমাকে তুফানের সঙ্গে বন্ধুত্ব করার কুবুদ্ধি দিয়েছিলাম, আমার ভাইয়ের বিয়ের ঘটকালি করতে বলিনি। আমি তোমার বুদ্ধিতে চলিনি অগ্নিশ্বর। বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমি এতদিনে তুফানের মতো একজন ভালো বন্ধু পেয়েছি। কি বলে তুফান তোমার ভালো বন্ধু? আর
আমি বুঝলো তোমার নাম্বার 1 দুশ্মন। বন্ধু মানে যে শত্রু শত্রু খেলা, সেটা তো তোমাকে দেখে চিনতে পেরেছি। এই বনিশিকা, বনিশিকা, দেখো তুমি কিন্তু আমাকে কষ্ট দিলে বনিশিকা, তুমি আমাকে কষ্ট দিলে বনিশিকা। অগ্নিশ্বর, বনিশিকা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? অগ্নিশ্বর, তুমি আমায় এরকম ভালোবাসবে করছো না? আমায় এরকম করছো কেন অগ্নিশ্বর? তোমার আমি ঠিক তোমার আছি, শরীর কাঁপছে। আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, তুমি বুঝতে পারছো না। তোমার এই মুহূর্তে তোমাকে যে কেউ দেখলেই বলবে তোমার ভেতরে কে যেন ধরিয়ে দিয়েছে আগুন। তোমার চেহারায় মিশিয়ে দিয়েছে প্রলয় নাচনের বিষ। আর সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে আমি তখন ভগবানকে ডেকে ডেকে বলি, ভগবান, তুই সবার জীবনে এনে দিয়েছিস সম্মান, আর আমার বুকে কেন এঁকে দিয়েছিস অপমানের পদচিহ্ন? অগ্নিশ্বর, তুমি এরকম করো না, কত উন্মাদ হয়ে যাবে নাকি? উন্মাদ না, 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 আমি উন্মাদ নই গো, আমি পাগল নই, জানো বন্ধুচিকা, কেউ এ ব্যথা বোঝে না গো, এ ব্যথা আমি কাউকে বোঝাতে পারি না। সবাই মনে করে আমি বুঝি পাগল, কিন্তু জানো আমি না, আমি একটুখানি ভালোবাসার কাঙ্গাল। অগ্নিশ্বর, তুমি কাঁদছো, তোমার চোখে জল। দূর আকাশে চাঁদ তুমি, আমায় দেখা দিলে জোছনা মাখা আলোয় আমার মনটা ছুঁয়ে গেলে। দূর আকাশে চাঁদ তুমি, আমায় দেখা দিলে জোছনা মাখা আলোয় আমার মনটা ছুঁয়ে গেলে। দূর আকাশে ভিক্ষা, এক মুঠো ভিক্ষা দেবে গো মা জননী। কতকাল হলো পেট ভরে আমি ভাত খেতে পাইনি। ভিক্ষা, এক মুঠো ভিক্ষা দেবে গো মা জননী। ভাত? সাত সকালে তোমাকে কে ভাত দেবে? তাছাড়া তুমি কি জানো না এ বাড়িতে আসতে তোমার নিষেধ আছে? নিষেধ মানলে পেট চলবে? গৃহস্থের বাড়িতে খাবার না পেলে খাবো কি? হাওয়া? হায় রে তোমার ভাগ্য, যার বাড়িতে রোজ কত লোক পথ পেরে খেত, আজ সেই তুমি পাগলের মতো বিক্রি করে বেড়াও, ভাবলেও আমার কষ্ট হয়। খামোশ! নবাব দরবারে চোখের পানি ঝরালে সম্রাটের সিংহাসনকে যে অপমান করা হয় তা কি তুমি জানো না বেগম সাহেবা? না, আমি তা হতে দেব না। আমি রমরাদের হুঁশিয়ারি দিয়ে বলবো, আমি জিন্দা আছে, জিন্দা ফের নবাব মসজিদ করি। তুমি বন্ধ করো, আর আমি সহ্য করতে পারছি না। বলি আর কত কাঁদাবে আমার? ওই তো মনে আসছে, তুমি এখান থেকে পালিয়ে যাও, হ্যাঁ পালিয়ে যাও, ওই পিছনে দরজা দিতে পালিয়ে যাও। চলে যাওয়াটা যত সহজ, ফিরে আসাটা কিন্তু ততটাই কঠিন। কিন্তু তুমি শুনতে পাচ্ছ না, তোমার রাস্তা তুমি চলে যাচ্ছ, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? তুমি আর কি করবে বলতো মা? তুমি আর কি করবে? সারাদিন শুধু কাজ 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 আর কাজ, আর ছেলের সঙ্গে বসে দুটো গল্প করবে, ছেলের সঙ্গে বসে একটু আড্ডা দেবে, তা নেই, শুধু কাজ আর কাজ। এভাবে চললে কিনা আমি তোমার। ও কি মা, তুমি অন্ধকারে ওখানে দাঁড়িয়ে কি করছো? কি কিছু করিনি তো বাবা, কিচ্ছু করিনি। কিছু যদি করো তাহলে চুপচাপ ওখানে অন্ধকারে চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? এমনি দাঁড়িয়ে আছে। সরে এসো। না আমি বলছি এখানে সরে এসো, অন্ধকারে এভাবে দাঁড়িয়ে থাকো না, সরে যাও বলছি, এভাবে চুপচাপ এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছে। কি আপনি কোন সাহস আমার বাড়িতে এসেছেন? কি জন্য এসেছেন বলুন, কি জন্য এসেছেন?
সেটা তো জীবন নাটকের নাট্যকার মিস্টার ভগবান বাবু বলতে পারবেন। আপনারা ভগবান বাবুকে গিয়ে বলুন, আপনার মধ্যে একটা জঘন্য লোকের মুখ দেখার বিন্দু মাত্র ইচ্ছে বা মানসিকতা আমার নেই। ও ভগবান, নেই বাবা। আচ্ছা, মানুষকে কষ্ট দিলে তোর মায়া হয় না? কিসের মায়া মা, কিসের মায়া? একটা দাগি খুনি আসামিকে দেখে তোমার মনে সহানুভূতি জাগলেও আমার মনে বিন্দু মাত্র সহানুভূতি হয় না। আসলে যাদের মন ভালো তাদের ভাগ্যটাই খারাপ। হ্যাঁ হ্যাঁ, এবারে ভালো মন্দের শিক্ষাটা আমাকে আপনার কাছ থেকে নিতে হবে নাকি? তুই কেন বুঝতে পারিস না? আইনের চোখে অনেক নিষ্পাপ মানুষ বিনা দোষে অপরাধী সাজা পায়। হ্যাঁ গো মা, দিনের শেষে সমস্ত অপরাধী এই এক কথাই বলে। যদিও নিরপরাধ হবে তাহলে ওকে ডেকে জিজ্ঞাসা করো, আজ থেকে 25 বছর আগে পুলিশ কেন ওকে ধরে নিয়ে গিয়েছিল? কেন এই মানুষটা 25 বছর ধরে জেলের সাজা খেটে ফিরে এসছে? কেন? কারণ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এইসব সস্তার কথা বলে আপনি নিজের পাপকে চাপা দিতে পারবেন না। আপনি অস্বীকার করতে পারেন, আমি গায়ের প্রত্যেকটা মানুষের মুখে শুনেছি আপনার নাকি একটা সাজানো সংসার ছিল, স্ত্রী পুত্র সন্তান ছিল, অথচ আপনি জুয়া খেলে, গাঁজা টেনে, মদ খেয়ে সবকিছু হারিয়েছেন। আর এর জন্য তাই একমাত্র আপনি আপনি আর আপনি। শুধু আমি না, আমি না মা, আমি না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ বলে বলে বেড়াচ্ছে আমাদের গ্রামে যে চৌকিদার সেজে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে না, সে আসলে চৌকিদার বা পাগল নয়, সে একটা তিলে খচ্চর শয়তান। জীবনের সংসারে যেখানে স্নেহের কামরার আমি কান্নার প্যাসেঞ্জার খুঁজবো। আমি কান্নার প্যাসেঞ্জার খুঁজবো। যেও না, যেও না, তুমি শোনো। তুফান, এই তুফান, তুফান রে, তুফান, তোর খুব লেগেছে তাই না রে বাবা? তুমি আমায় মেরেছে বলে আমার বিন্দু মাত্র লাগেনি গো মা, কিন্তু যে হাতে তুমি আমায় খাবার খাইয়েছো, যে হাত ধরে তুমি আমায় হাঁটতে শিখিয়েছো, সেই হাত দিয়ে একটা বাইরের মানুষের সামনে তুমি আমার কাছে চড় মারলে। মারলাম কেন বললাম? তুই কেউ জানিস না? ওরে মায়ের মন কি সন্তানকে মারতে চায়? আমি তো চাই না গো, আমি তো চাই না আমার মায়ের হাসি মাখা মুখটা কান্নার জলে ভরে উঠুক, কিন্তু কেন জানি না ওই মানুষটাকে দেখলে তোমার মুখের উপর নেমে আসে একটা অন্ধকার কালো ছায়া। আর তখন আমার বুকের ভেতরে একটা প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলে ওঠে। নিপে না মা, কোনোদিন নিপে না। বয়স বাড়ার সাথে সাথে ওই আগুনটা বুকের ভেতর দ্বিগুণ হয়ে চলে, আমাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু ওই মানুষটাও যে আগুনে জ্বলছে, তার জন্য তোর কোনো মায়া হয় না? কিসের মায়া মা, কিসের মমতা? ওই মানুষটা আমার কে? ওর জন্য কেন আমার মায়া হবে? এই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ছেলে সম্পর্ক। এই দুজনের সম্পর্কের মাঝে ওই মানুষটা কেন বারবার আসবে মা? ওই মানুষটার সাথে আমার কিসের সম্পর্ক? জবাব দাও মা, চুপ করে থাকো। ওই মানুষটার সাথে তোমার কিসের সম্পর্ক? মায়ের যন্ত্রণার কথা, তার মনের ব্যথা কোনোদিন কি কোনো সন্তান বুঝতে চেয়েছে? শুধু মমতার, শুধু প্রশ্ন মানে মায়ের মমতার আচলটাকে বিখ্যাত করে দিয়েছে। তুমি কাঁদছো না? না তুমি একটি বারের জন্য কাঁদবে না, তুমি একটি বারের জন্য কাঁদবে না। আমি তোমার এই হাসি মাখা মুখটা দেখার জন্য সারা পৃথিবীর সকল লড়াই করতে পারি গো মা। তাই তো আমি তোমাকে আমার হৃদয়ে আসনে বসিয়ে ভক্তি শ্রদ্ধা পুষ্পাঞ্জলির পুজো করে আমি তোমাকে দেবীর আসনে বসিয়ে পুজো করবো গো মা। আমি সারা জীবন তোমার চরণ বন্দনা করে যাবো গো মা। আমি সারা জীবন তোমার পুজো করে যাবো গো মা। মায়ের আসি মাথায় নিয়ে সুখের স্বর্গ ভূমির জলে তোমার পূজা করব। মায়ের আসি মাথায় নিয়ে সুখের স্বর্গ
জীবনে মরণে তোমারই চরণে পাই যেন ঠাঁই। তোমার চরণ ছুঁয়ে যেন বলতে পারি মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদধিকারী আসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদধিকারী আসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদধিকারী আসি, জননী তুমি মা। এত সন্ধ্যা হয়ে গেল এখনো আসার নাম নেই। মেরে ফেলবো, মেরে ফেলবো, খুন করে ফেলবো। কি ভেবেছে কি, কি ভেবেছে কি আমার সময়ের কোনো দাম নেই? হ্যাঁ, আজ আমার জন্মদিন, আমি আমার বাড়ির অত বড় অনুষ্ঠান ছেড়ে তার সাথে সারা দিনটা কাটাবো বলে কিনা আমি এই নদীর ধারে তখন থেকে এসে দাঁড়িয়ে আছি। আর যার জন্য দাঁড়িয়ে আছি তারই কোনো আসার পথ নেই। আজ আসুক, আজ আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। আগুন রোদে ফাগুন মিশে লাগলো মনে নেশা, আজ যে সেই রাত কেটে কাটলো আমার নিশা, আধার কেটে আজ যে এলো আলোয় রাঙা দিন, সেই প্রভাতে জানাই তোমায় শুভ জন্মদিন মেম সাহেব, শুভ জন্মদিন। হ্যাঁ, ও মা, আমি তো ভুলেই গেছিলাম। ভুলে গেছে, আমি মনে করি গোষ্ঠীর বিন্দু জন্মদিন। এই, কোথায় ছিলে এতক্ষণ? কি করছিলে? কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা কি হয়েছে জানো, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক সময় কানটা ছাড়ানো লাগছিল, ছাড়ানো লাগছে, না। এই ছাড়ানো কান টেনে লাল করে দিল। এই ব্যাপারটা হয়েছে কি শোনো, এই আমাদের পাশের বাড়ি কাকিমা, ওই রমা পিসিমা আছে না, রমা পিসিমা, এই রমা পিসিমার হঠাৎ করে হৃদয় যন্ত্রণা, এই না মানে মানে বুকের ব্যথা, মানে হার্টের প্রবলেম শুরু হয়েছিল আর কি। এই তাই তো আমাকে 7টাতেই নৌকা করে তাকে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হলো, তাই আসতে দেরি হয়ে গেছিল বাবা। আর তোমার জন্য দাঁড়িয়ে থেকে থেকে যে আমার পায়ে ব্যথা হয়ে গেল, তার বেলায় কি হবে? যখন কোনো শেষ নেই না তোমার। এই শোনো না, শোনো না, সত্যি বলছি, আমি এই টিপে দেবো কি তোমার পা? এমনি তো বিয়ের পর সব বড়দের বউয়ের পা টিপতে হয়, আমি না হয় আগে থেকে অভ্যেস করে রাখলাম। এই, যে কণ্ঠ ধরেছিল না, টেনে ছিঁড়ে দেবো কিন্তু। বাবা, একটা কান কেন ছেড়ে তো, দুটো কান একসাথে ছিঁড়ে ফেলো। এমনিতে বিয়ের পর সব বড়েরা দোকান কাটা হয়ে বসেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দুটো কানই। অশিক্ষিত গাইয়া ভূত শুধুই বলি নাকি? এই, এই, আমি অশিক্ষিত? হ্যাঁ, আমি গেয়াভূত? একদম। এই বাবা, শোনো, এই সময় গেয়াভূত বলো না, আমার কিন্তু বিন্দু একটা ভালো লাগে না। এই তুমি সবসময় আমার গেয়াভূত কেন বলো তো? গেউ ভূতকে গেউ ভূত বলবেন তো কি বলবো? বেশ, আমি যদি গেয়াভূত হই না, তুমি তাহলে পেতনি। কি বললো আরে বলো? পেতনি, পেতনি, যে সে পেতনি নয়, বাঁশবাগানে পেতনি, পা দুলিয়ে বসে থাকো। আমি পেতনি, আমি বাঁশবাগানের পেতনি। একবারে থাকতে হবে না এই পেতনির সাথে। খুঁজে না ভালো একটা, আমি শুনলাম। এই শোনো রে বাবা, এই বাবা, একটু তোমার সাথে ইয়ার্কি করতে পারি না, সারাদিন নৌকা চালাচ্ছি। আরে শোনো না বাবা, ছাড়ো, মেরে দেবো কিন্তু। এই তোমার হাতে এটা কি গো? গোষ্ঠীর পিন্ডি রান্না করে এনেছি সকাল থেকে আপনাকে খাওয়াবো বলে। এই আবার তুমি রান্না করেছো? আরে বলবে তো রে বাবা, আরে কখন থেকে আমি নৌকা চালিয়ে এখানে খিদে পেটে বসে আছি, আর তুমি কি লোভী মানুষ রে, খেতে পায় না বাড়িতে। আরে রান্না করে নিয়ে এসে আগে বলবো তো, কি যে খিদে পেয়েছে আমি তোমাকে কি বলি, আর রান্না করে নিয়ে এসে তুমি এখানে চুপচাপ গল্প ভালো করছো। করে খাও। উফ, বাবারি বাবারি বাবারি, আরে এত ভালো করে রান্না কর। এই এটা কি গো? কেন গো, চিনতে পারছো না? ওটাকে রুটি বলি, রুটি। ও তাই বুঝি, এটা রুটি? হ্যাঁ গো, এই রুটির মাঝে কালো কালো দাগগুলো কিসের? ও, আসলে প্রথমবার রান্না করেছি তো, আচ্ছা। তাই একটুখানি পুড়ে গেছে। পোড়া কপাল আমার। হ্যাঁ। না না, কই কিছু বলেন তো, এ কি গো? এটা আবার তলায় কি কি রান্না করেছো? লাল লাল হলুদ হলুদ, এটা কি? তো রুটির সাথে কিছু চাই না? ওটা কুমড়োর তরকারি, কুমড়ো। আমি মাসিমার থেকে জেনে নিয়েছি তুমি রুটি আর কুমড়োর তরকারি খুব ভালোবাসো। ও, মা সব বলে দিয়েছে? বাহ, তাহলে খেয়ে ফেলো সেটা সেট কুমড়োর ঘ্যাট। বলছো নাকি? বলছি যে এত ভালো রান্না করে নিয়ে এসছি, বলছি এটা এখানে নদীর ধারে একা বসে বসে খাবো, এই তার চেয়ে ভালো হতো না বাড়ি থেকে আমি আমার দুজনে ভাগ করে খেতাম। এই, তুমি সত্যি বলছো? হ্যাঁ। মাসিমা আমার হাতে রান্না খাবে? আরে নিশ্চয়ই খাবে, নিশ্চয়ই খাবে, রান্না করে নিশ্চয়ই কেন খাবে না? আচ্ছা গেল, একসাথে দুজনে মিলে খাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাড়ি গিয়ে দুজনে মিলে একসাথে ভাগ করে খেয়ে নেবে, কেমন? দাও এবার আমার
উপহারটা দাও তো। উপহার মানে কিসের উপহার? এই উপহার উপহার কিসের উপহার? এই জন্মদিনে উপহার দিতে জানো না? জন্মদিনে উপহার দিতে, হ্যাঁ তাই তো। মানে ব্যাপারটা হয়েছে কি, শোনো আরে আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে রমা পিসমা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমি সেই দুপুরবেলা নৌকা নিয়ে হাসপাতালে চলে গেছিলাম। আর ওখানে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়ো তুমি এখানে সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছো। তাই তো সমস্ত কাজ ফেলে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি। তাই তো তোমার জন্য কিছু আনা হয়নি গো। এই আমি ওসব কিছু জানি না, আমার উপহার চাই চাই চাই। এই যে আমার কাছে কোনো উপহার নাই নাই নাই। তুমি সত্যি আমার জন্য কিছু আনোনি? আরে বলছি তো আনতে ভুলে গেছি। কিছু আনোনি? আরে বলছি তো বাবা ভুলে গেছি। সত্যি আনোনি? আরে হ্যাঁ রে বাবা, পাগলা দিতে বলছি। এই চুপ করো বাইরে কেউ দেখে ফেলে কি বলবি? আমার উপহার চাই, আমাকে উপহার দাও। এই চুপ! না আমি চুপ করবো না। চুপ! উপহার দাও। চুপ! ভালো। চুপ করো কোথায়? ফিরিঙ্গি মেয়ে কোথাকার বাচ্চা মেয়ে মতো হাত পা ছড়িয়ে আসতে গো। জীবনে একটা মেয়েকে দেখলাম রে বাবা, যে জন্মদিনের উপহার নিজের মুখে এইভাবে চেয়ে দিতে পারে। এই শোনো, তোমার মতো এই আনরোম্যান্টিক বয়ফ্রেন্ড কপালে জুটলে না উপহারগুলোকে চেয়ে নিতে হয়। কিন্তু মেম সাহেব, চাইলে যে সব জিনিস তুমি আমার কাছে পাবে এমন তো নয় মেম সাহেব। আমি জানি মেম সাহেব, তুমি অনেক বড় লোক বাড়ির মেয়ে। আজকের দিনে সবাই তোমার জন্য কত নামি দামি উপহার নিয়ে এসছে, অথচ আমি মানুষটাই তো কম দামি। আমি তোমার জন্য কি উপহার আনবো মেম সাহেব? তুফান, তুফান আমার উপহার চাই না তুফান। তুমি তো আমার কাছে দামি, তুমি তো আমার কাছে সবচেয়ে বড় উপহার। কিন্তু আমার জীবনটা তো এত সহজ নয় মেম সাহেব। আমার জীবনটা একটা লড়াই দিয়ে গঠিত। সারা জীবন আমি লড়াই করে বড় হয়েছি, আজও লড়ে চলেছি এই মিলন মেলার মাঠের জন্য। তোমার সেই লড়াইয়ে আমিও সামিল হব। কি বললে মেম সাহেব? আজ থেকে আর মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমাকে শিখা বলে ডাকবে। শিখা। শিখা? না না, আরে ওই নামে তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমায় ডাকে। আর যখন তুমি আমার হাতে হাত রেখে আমার লড়াই অঙ্গীকারবদ্ধ হলে, তখন আমি না হয় তোমাকে আমার মতো করে একটা নতুন নাম দিলাম। কি নাম? আজ থেকে তুমি হবে এই গ্রামের ফাগুন বউ। ফাগুন মানে দক্ষিণা বাতাস, ফাগুন মানে ফুলের সুবাস, ফাগুন মানে হিমের শান্তি। এই গ্রামের শান্তি ফিরিয়ে আনতে আজ থেকে তুমি হবে এই গ্রামের ফাগুন বউ। তার মানে আমি শুধু এই গ্রামের ফাগুন বউ তো? না না, তুমি হবে এই গ্রামের ফাগুন বউ। আর আমার জীবনে তুমি আলোয় রাঙা হয়ে আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছো। তাই আমার জীবনে আজ থেকে তুমি হবে আগুন রাঙা ফাগুন বউ। তুফান, এসো না ফাগুন বউ, আজ ওই পূর্ণিমার চাঁদটাকে সাক্ষী রেখে তুমি আর আমি একসাথে দুজনের পথটাকে মিলিয়ে নিই। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গাড়ি, এই ঘর এ দুটি প্রাণী। শুধু যে গাড়ি,
যে গাড়ি এই ঘরে দুটি প্রাণী তোমার ওই যা তোমার তুফান, হ্যাঁ বলো বলো আমাদের এই ভালোবাসার মধ্যে কোনোদিন বাধা নেমে আসবে না তো? দুর্ভোগা যদি বাধা নেমে আসে এই তুফান তার বুকের বল দিয়ে সমস্ত বাধা অতিক্রম করবে। আচ্ছা, আমি যে বীরেশ ব্যানার্জির মেয়ে এটা জেনে তুমি একটু হলেও ভয় পাও না? ওরে বাবা, তুমি বীরেশ ব্যানার্জির মেয়ে এটা ভেবে আমি একটুও ভয় পাই না, কারণ তোমার বাবা আমার ভয় এই গ্রামে জমি দখল করতে পারেনি, সেখানে তোমাকে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, তাহলে হয়েছে। তুফান, তুমি তুমি ভালো ভালো কথা মনে করেছো। আমি আমার কেন জানি না মনে হয় যে এই সব কিছু ষড়যন্ত্রের পেছনে ড্যাডির হাত নেই। তোমরা সবাই ভাবো যে এই সব কিছুর পেছনে ড্যাডির হাত আছে। আচ্ছা। তুমি জানো মিলন মেলার বিস্ফোরণের ব্যাপারে ড্যাডি কিচ্ছু জানে না। সে কি? এমনকি জোকারের নাম শুনলে ড্যাডি নিজেই আটকে ওঠে। তাহলে তাহলে জোকারের ছদ্মবেশে এই গ্রামে একের পর এক ক্ষতি করে চলেছে সে কে? বুঝতে পারছি না। সেই মানুষটা কে যে ছদ্মবেশে আড়ালে এই গ্রামের একের পর এক সর্বনাশ করে চলেছে? কে কে সেই মানুষ? বুঝতে পারছি না তুফান। আমি 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 এ কি অগ্নিষ্ঠতা আপনি? খুব অবাক হয়ে গেলে তাই না বন্যশিখা? আসলে আসলে আমি জানতে চাই যে তুমি বাড়ি ফিরে যাবে নাকি এখানেই পুরো দিন কাটিয়ে দেবে। দেখো সমস্ত ভিআইপিরা অপেক্ষা করছে। কেমন বন্যশিখা? তুমি কি আমাকে ফলো করছো নাকি অগ্নিশ্বর? বাই দ্য ওয়ে, আমি কোথায় কতক্ষণ কার সাথে কাটাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করাটা না করাই উচিত। দেখো বন্যশিখা, তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। আফটার অল আমি তোমার কাছের মানুষ, তাই তোমার এই জন্মদিনে আমি একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করেছি। আর বন্যশিখা, তুমি কেন বুঝতে পারো না? আই রিয়েলি লাভ ইউ। তুমি সারা জীবন আমার বন্ধু ছিলে, আর আগামী দিনেও তাই থাকবে। এর থেকে বেশি কিছু আশা করো না। ও, তাহলে যেটা শুনেছিলাম সেটাই সত্যি। এ গায়ে আসার পর থেকে তোমার গায়ে একটা বিষাক্ত হাওয়া লেগে গেছে। মুখ সামনে কথা বলবেন অগ্নিশ্বর বাবু। এতক্ষণ আপনারা পার্সোনাল কথা বলছিলেন তাই আমি কিছু বলিনি, কিন্তু আমার গ্রাম সম্পর্কে আজে বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কি বললেন? বিষাক্ত হাওয়া? আরে কদিন আগে এই গ্রামটাকে নিজের মা বলে সম্বোধন করেছিলেন, আজ হঠাৎ করে সেই মায়ের নিঃশ্বাস প্রশ্বাস আপনার বিষাক্ত বলে মনে হচ্ছে কেন? বিষাক্ত বলে মনে হচ্ছে কারণ এ গায়ে আসার পর থেকে বন্যশিখার মতিভ্রম হয়েছে। আমার গ্রাম সম্পর্কে আজে বাজে কথা বললে আমারও কিন্তু মতিভ্রম হয় অগ্নিশ্বর বাবু। ওই। আর তখন আপনার মতো ভিআইপি কে ঘাড় ধাক্কা দিতে এই তুফান ভয় পায় না। এই ছোড়ের বাচ্চা! তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ঝড়কে তুড়ি মেরে উড়িয়ে যে তুফান হয়েছে না, সে আপনার মতো কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। ছোড়ের বাচ্চা! মুখ সামনে কথা বলবেন অগ্নিশ্বর বাবু, আর একটা কথা বললে ওই চিপটা টেনে গলায় ঝুলিয়ে মাফলার বানিয়ে দেব। চাই না আমার স্পেশাল দিনে কোনো সিন ক্রিয়েট হোক। প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ও, আমি থাকলে বোধহয় খুব অসুবিধা হচ্ছে একটা ভিখিরি মাঝির সঙ্গে ফষ্টি নষ্টি করতে। ছি ছি, তুমি তুমি এত নোংরা, এত নীচ মানসিকতার মানুষ। বাবা 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 বাবা, আজ আমি নোংরা, নীচ, জঘন্য হয়ে গেলাম তাই না? আর আর আমার সঙ্গে ভালোবাসার খেলা খেলবার সময় তোমার মনে হয়নি আমি নীচ, আমি নোংরা? চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তুফানকে ফাঁসানোর সময় তোমার মনে হয়নি আমি নীচ, আমি নোংরা? আমার সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত একসঙ্গে কাটাবার সময় তোমার মনে হয়নি আমি নীচ, আমি নোংরা? আজ আজ একটা নতুন পাখি পেয়ে গেছো বলে মনে হচ্ছে আমি নীচ, আমি নোংরা, তাই না? তুমি তোমার স্বার্থপরতার জন্য এত নিচে নামতে পারো? ছি 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 ছি। তুমি ওর কথা বিশ্বাস করো না। ওর বলা প্রত্যেকটা কথা মিথ্যে। তুমি আমাকে বিশ্বাস করো, ওর কথা বিশ্বাস করো না। অগ্নিশ্বর বাবু, অগ্নিশ্বর বাবু, আপনার কাছে আমি হাত জড়িয়ে করে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান, নইলে আমি ধৈর্যের বাঁধটা বেঁধে রাখতে পারবো না। চলে যান এখান থেকে, চলে যান, চলে যান। হ্যাঁ, চলে যাবো, চলে যাবো, কিন্তু তার আগে বনিশিকা, তার আগে তুমি বলো বনিশিকা, বলো বলো বনিশিকা, তুমি আমাকে ভালোবাসো, বলো বনিশিকা, বলো। অসম্ভব অসম্ভব অসম্ভব। আমার ভালোবাসার মানুষ হলো তুফান। তুফান
তুফান। এই তুফান বেঁচে থাকতে পৃথিবীর কারো সাহস নেই যে তার ফাগুন বউয়ের গায়ে হাত তুলবে। চারণ বনিশিকা, 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 দেখো দেখো তুমি মনে পড়ে বলছো, দেখো দেখো একটা ভিখিরি মাঝিকে বিয়ে করলে সমাজে তোমার স্ট্যাটাস থাকবে ভালো ভালো। আর তাছাড়া তাছাড়া ভালো বাঁচতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে ন্যূনতম একটা একটা কোয়ালিফিকেশনের প্রয়োজন। টাকা 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 লাগে, টাকা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব 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 আমি তোমাকে দেব। ভাই এই শহরের বাচ্চা, কি আছে তোর কাছে? বন্যিশিকাকে বিয়ে করে তুই ওকে সুখী করতে পারবি? দিতে পারবি ওকে? কি দিতে পারবি? আমার কাছে আছে আমার জনম দুঃখিনী মা, আর আছে আমার এই আগুন রাঙা ফাগুন বউ। এরাই আমার স্বপ্ন, এরাই আমার পৃথিবী, এরাই আমার বেঁচে থাকার অক্সিজেন, এরাই আমার ভালোবাসা। না না না, এইভাবে এইভাবে আমি আমার ভালোবাসাকে নষ্ট হতে দেবো না। তাই তো জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমি তোমাকে কটা কথা বলে যেতে চাই। বন্যিশিকা, बन्नीशिखा, मेरे लिए पाना भी तुम हो, खोना भी तुम हो, मेरे लिए सब कुछ तुम हो बन्नीशिखा। जिंदगी की तलाश से मौत के कितने पास आ गए। जिंदगी की तलाश से मौत के कितने पास आ गए। जब ये सोचा तो घबरा गए, हम कहाँ आ गए। जिंदगी की तलाश में हम জানোয়ার, যদি তোমার বন্ধু না হতো বন্যিশিখা, তাহলে তুফানের আগুনে আমি ওকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিতাম। ও যদি রেডিকে গিয়ে সব কথা বলে দেয়? আরে ভয় নেই, ভয় নেই। এই তুফান বেঁচে থাকতে পৃথিবীর কারো সাহস নেই যে তার ফাগুন বউকে তার বুক থেকে কেড়ে নিয়ে যাবে। কারো ভয় নেই। কি হয়েছে? কি হয়েছে? আমার কি হয়েছে বল? ওরা আমাদের মিলমেলা মন্দির মসজিদ সব ভেঙে ফেলেছে। কি জন্য ভেঙে ফেলেছে? ওদের উদ্দেশ্য কি? ওরা সেই মুখোশে ছোটা নালো। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের জমিকে দখল করা। তোরা কি করছিস? তোরা প্রতিবাদ করতে পারিস না কেন? রাখিয়ে বেরিয়েছি। বেশ, তাহলে চল আজ আমরা সবাই মিলে এই মুখোশধারী শয়তানকে বুঝিয়ে দেবো ঐক্য সমতা কখনোই নষ্ট করা যায় না। আজ থেকে শুরু হবে রক্তক্ষয়ী সংগ্রাম। আজকে বড় খেলা, নিশিত বেলা, সহসা ভরসা কখনো আধার, হেরো বাড়ি ধারে কাঁধে চারিধার, বিষয় অঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি সত্য স্মরণ করিয়া হেলা। রাত্রি বেলা এই তুফান আর বন্যিশিখার লাভ সিনটা দেখার পর থেকে মেজাজটা আমার একেবারে বিগড়ে গেছে। মিলন মেলার মাঠে খনিজ সম্পদ পাওয়ার আনন্দটা একেবারে মাটি হয়ে গেল। এদিকে গোদের ওপরে বিস্ফোরণ, আমার প্রত্যেকটা ব্যবসার পেছনে পুলিশের নজর পড়েছে। আর সেই সব টেনশনে আমার মদ খাওয়ার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কত মত খাবে আচ্ছা, ব্যাস করছে। তোমরাই তো বাধ্য করেছো আমাকে মদ খেতে। আমরা আবার কি করলাম? চাপ চাপ, অকর্মার ঠেকি কোথাকারের। আমি ঢাকি যখন যেভাবে বাজাতে বলেছো সেভাবেই বাজিয়ে চলেছি। জানি
আমি পাবলিকের পালস বোঝবার জন্য তোমাকে আমার নামে অকথা কুকথা প্রচার করতে বলেছিলাম। সারা তোমার আক্রমণতার জন্যই আমার সমস্ত ব্যবসাগুলো একেবারে লাটে উঠতে বসেছে। অথচ দিনের শেষে কাজের এক একটা এক্সট্রা বকরা, মাস গেলে মোটা টাকা মাইনে, আর সূর্য ডুবলেই মদ আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তির আসর বসাবে, আর তারপর আমার সামনে এসে কেলানে গজার মতো বলবে ভুল হয়ে গেছে বস, এবারের মতো মাফ করে দাও গুরু। ইচ্ছে করছে মালের বদলে তোমাদের মুখে আমি দাঁড়া ভরে দেবো। ইচ্ছে করছে ল্যাম্প পোস্টে বেঁধে এক এক টাকা কলে করে মারে। হ্যালো, অগ্নিশ্বর চ্যাটার্জি স্পিকিং, কে বলছেন? ও স্যার, বলুন স্যার। ও হ্যাঁ, কে বলেন? কালু মাল পাচার করতে গিয়ে জীবনপুর জঙ্গলের কাছে ধরা পড়েছে, আমার নাম করেছে। বিশ্বাস করুন স্যার, আমি কালু লালু ভুলু কাউকে চিনি না স্যার, আমি কাউকে চিনি না, সত্যি বলছি। আমি চিনি সমিতাকে, আমি চিনি রুমাদিকে, ওরা খুব কি বলেন? পুলিশের জবানবন্দিতে আমার নাম বলেছে, আর তাই সন্ধে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন সন্ধেবেলায় আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসবো। এখন তাহলে রাখি স্যার। ওকে বাই। ও চতুর্দিক থেকে আমার সমস্ত ব্যবসা করে লাল বাতি জ্বালিয়ে চড়ে দেবে। এবার কি হবে বস? সেটাই তো, কি যে হবে এখন। কি শোনো, কি হবে আমি তোমাকে বুঝিয়ে বলছি। সন্ধ্যাবেলা আমি যখন স্যারের সঙ্গে দেখা করতে যাব, তখন তুমিও তোমার লোকজন নিয়ে আমার পেছনে পেছনে আসবে। আমি যখন স্যারের সঙ্গে কথা বলবো, তখন টুক করে তুমি যে সাপ্লাই লাইনটা কেটে দিয়ে কালুকে ভেতর থেকে বাইরে নিয়ে এসে একেবারে ওপরের ঠিকানায় পাচার করে দেবে। পারবে তো? হ্যাঁ পারবো নিশ্চয়ই। আর যদি না পারো, তাহলে আমার এই যন্ত্রটা দিয়ে আমি তোমার কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দেবো। তুমি চলে যাবে দুনিয়ার ওপার, ঠিকানা বলার পার। রামগুরু রামেশ্বর, আমি তোমার শেখানো কথাগুলো বীরেশ ব্যানার্জিকে সব বলে দিয়েছি। কি বলে? সব কিছু জেনে শুনে সেইবারে বীরেশ নাকের সর্ষের তেল নিয়ে ঘুমোচ্ছে। ঘুম নেই, আমার রাতের ঘুম উড়ে গেছে অগ্নিশ্বর। চুপ করুন, একদম বুলি কপছবেন না। আপনার মেয়েকে বোঝান, আমাকে বিয়ে করতে রাজি করান, আর তা না হলে বীরেশ ব্যানার্জির কুকীর্তির ইতিহাস আমি পাবলিকের কাছে একেবারে কেলোর কাণ্ড করেছি। অগ্নিশ্বর, তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি যেভাবে হোক আমি ওকে বিয়েতে রাজি করাবো। অনেক তো সময় নিলেন, কি করতে পেরেছেন? একেবারে হাত পা গুটিয়ে ঠোঁটো জগন্নাথ হয়ে বসে আছেন। না, হার বসে থাকলে হবে না। এবার যেমন করে হোক ওই বিয়ের সানাইটা বাজানোর ব্যবস্থা করতেই হবে। তাই সবার আগে প্রয়োজন ওই বন্যী শিকার কাছ থেকে তুফানকে ছেটে ফেলা। কারণ ওই বিয়ের পথে একমাত্র কাঁটা হলো গিয়ে তুফান। মনে ঠিক কথাই বলেছে। তুমি এমন একটা গেম প্ল্যান সাজাও, যেভাবেই হোক ওদের সম্পর্কটাকে ভাঙতেই হবে। ভাঙন ধরানোর কাজে আমি এক ধাপ এগিয়ে গেছি। আমার কুল ব্রেনে আমি বুঝতে পেরেছি যে ওদের দুজনের পীড়িতের ভাঙন ধরাতে গেলে মাঝখানে চাই আরেকটা মেয়ে মানুষ। গুড আইডিয়া। পেয়েছি মানে? সে মেয়েটা একেবারে রেডি হয়ে আমার হোটেল বারে বসে আছে। জানতে পারি কি নাম তার? তাকে আমরা সবাই চিনি, সবাই তাকে জানি, কিন্তু এখন দয়াময়দার কল্যাণে তার গেট আপ দেখলে আপনি বুঝতেই পারবেন না সে আর কেউ নয়। আমি হলাম অগ্নিশ্বর চ্যাটার্জির নতুন বিয়ে। ভালো কাজ করেছো প্রিয়া।
ঈশ্বরের কথা মতো যদি চলো, তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না, কেউ না। আর সেই উন্নতির হাত ধরে আমি তোমাকে পৌঁছে দেবো একেবারে সাফল্যের স্বর্ণ শিখরে। তুফান তোমাকে ধোকা দিয়েছে আর বন্যশিখা আমাকে ঠকাতে চায়, তাই আমাদের দুজনের টার্গেট কিন্তু এক। তাই আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর এটাই আমি চাই, এটাই আমি চাই। যেভাবেই হোক ওদের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর তার জন্য যত টাকা লাগে আমি দেব, আমি। আর তার পরের কাজটা আমি বুঝে নেব। তা আমি জানি, কিন্তু বলুন তো স্যার, আমাকে দিয়ে আপনি কি কাজ করাবেন? এই কাজ করাবো সেগুলো সবই তোমাকে আমি বলবো প্রিয়া, তবে তবে তার জন্য কানটাকে একটু কাছে আনতে হবে, বলুন স্যার। কারণ সে কথাগুলো হবে শুধু তোমার আর আমার মধ্যে, তৃতীয় কেউ জানবে না, বুঝেছো? এ হলো একটা নতুন নাটক, তাই এক হাতে আমার কাঁটা আর এক হাতে ফুল, এই দুটো মিলিয়ে শুরু করবো এক আজব খেলা। হ্যাঁ, আর সেই খেলা শুরু করার আগে গলাটা একটু ভিজিয়ে নিলে হয় না? Yes. এই গাজিস, আমার হুইস্কি নিয়ে আয়, হুইস্কি। रुस्तम मेरा हाजिर सर। नमस्ते मेरे साहब, नमस्ते। सर एक शायरी आए दिल बोलो। शायरी? हाँ। बोलो बोलो। वो किताब बेकार है, वो किताब बेकार है जिसके पास कवर नहीं, वो इंसान बेकार है जिसके पास मोहब्बत नहीं। अच्छा, কে তুমি? তোমার গলার শার্টটা খুব চেনা চেনা লাগছে। हाँ मेम साहब, हाँ जिंदगी इतना लंबा सफर है, हर रास्ते पे कोई न कोई दोस्त जरूर मिल सकता। চুপ শালা, একটা বেয়ারা হয়ে বড় বড় কথা, যে কাজ করতে হচ্ছিস কাজ করে এখান থেকে ভাগ ভাগ। শোনো শোনো প্রিয়া, মানে ব্যাপারটা যে তুমি আর আমি আর বলছি পাছায় মারবো একলা, একেবারে বিগড়ে দিয়ে গেল। হ্যাঁ শোনো, দেখো প্রিয়া, এত তাড়াতাড়ি যে তুমি আমার ডাকে সাড়া দেবে এটা আমি ভাবতেই পারিনি। আর তুমি যে আমাকে এতটা ভরসা করবে, আর তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসতে পারবেন। আরে পারবেন তুমি, নানান রকম বলছো, মানে তুমি একেবারে ঘাবড়ে গেছো। হ্যাঁ, আরে আমি তো তোমাকে ভালোবাসা দেবো বলেই ডেকেছি ডার্লিং, বুঝেছো? আজ থেকে শুরু হবে তোমার আমার ভালোবাসার খেলা। চিয়ার্স। अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, यूं सजनी पे दिल आ गया, यूं सजनी पे दिल आ गया। नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया, यूं सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, सजनी पे दिल आ गया, यूं सजनी पे दिल आ गया। তোমার ভালোবাসার খেলা শেষ, তোমার আর বন্যশিখার ভালোবাসাকে চুরমার করার রূপের তাস আমার হাতে। এই প্রিয়াকে দিয়েই আমি তোমাদের ভালোবাসার মিলনের স্বপ্নকে করব জলিষ্ঠা। সত্যি 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 অবশেষে আমাদের তুফানের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। তুই সত্যি বলছিস আমি? একদম সত্যি মাসিমা, মন্ত্রী মশাই ওই মিলন মেলার মাঠে হাসপাতাল করবার পরিকল্পনায় আজই সম্মতি দিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো মাসি, হাসপাতাল করার যে লড়াইটা আমার বন্ধু শুরু করেছিল তা আজ এই ম্যাম সাহেবের হাত ধরে সত্যি হতে চলেছে। আচ্ছা আচ্ছা। সফলতার আগে আমার বন্ধুর লড়াইয়ের কথাটা ভুলে গেলে তো চলবে না। সে ঠিক আছে, কিন্তু এত বড় একটা খুশির খবর যাকে শুনাতেলাম সেই মানুষটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে সে? ও বাবা, ও দিদিমণি, তুমি দেখছি এখন থেকে ওই গুন্ডা বদমাস ছেলেটাকে দু চোখে হারাচ্ছ। তুই চুপ করবি, একদম চুপ কর। হ্যাঁ মাসিমা, আমি বলছিলাম কি, এখন তো পৌষ মাস চলছে, তাই কিছুদিন পরে ওই বন্ধুটা আমার বিয়ে দিয়ে দিন, তো আপনি বিয়ে দিয়ে দিন। বেঁচে বেঁচে কারণ কোসমাস তো কারণ সর্বনাশ। কথা বলছেন আপনি মনে বাবু?
মুখের কথা না মোটা, মুখের কথা না, আজ কাজে প্রমাণ দেবো, কাজে। আজ আজ এটা ভয়ানক কাজ করবে এখানে। তোমাদের এই আনন্দের মুহূর্তে আমি বিষাদের সুর মেশাতে এসেছি। আজ আমার হাতে খুন হবে তোমাদের পরম প্রিয় পাত্র তুফান। তুফানকে নিয়ে আর বাজে কথা বললে তোমায় আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার দেবতার মতো বন্ধুর নামে বদনাম রটালে আমি আর কিছু সহ্য করব না। কে দেবতা আর কি শত্রু আমি সেটা বলতে এসেছি। প্রিয়া, আমি হতভাগিনী নারী, তাই তো ওই তুফানদা আমার সর্বনাশ করেছে। কি বললে তুমি? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, তুফান তোমার কি সর্বনাশ করেছে? কি সর্বনাশ করেছে? আমার আমার পেটে তুফানদার ঔরসে সন্তান বেড়ে উঠছে। এ তুই কি বলছিস প্রিয়া? কেন 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 আমার বন্ধুর নামে দোষারোপ করছিস প্রিয়া? কেন দোষারোপ করছিস? এই নোংরা কথাটা তুই মুখ দিয়ে উচ্চারণ করতে পারলি প্রিয়া? না না, আমি নোংরা কথা উচ্চারণ করছি না। জিজ্ঞাসা করো তোমার বন্ধুকে, সে কেন আমার সঙ্গে এরকম নোংরা কাজ করেছে? কেন আমার ভালোবাসার নাম করে আমার দেহটাকে কুবড়ে কুবড়ে খেলছে? বিশ্বাস করি না, তোমার কোনো কথা আমরা বিশ্বাস করি না, বুঝতে পেরেছো? বিশ্বাস করি না। কোনো গর্ভবতী মহিলা তার পেটে সন্তান নিয়ে কখনো মিথ্যে কথা বলে না। ওর কথা বিশ্বাস করুন ম্যাম স্যার, আমার বন্ধুর কাজ করতে পারে না ম্যাম স্যার। এই সালামের চাপা, সেদিন সাথী যখন ধর্ষিত হয়েছিল তখন তো বেশ গোলা ফাটিয়েছিলি। আজ আজ তোর বন্ধু যখন আসামের কাঠ গোড়ায়, তখন তাকে বাঁচাতে চাইছিস। আসুক আসুক স্যার এখানে, আজ আমি এখানে কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবো। তোর সবাই শোনো 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 না, এই খবরটা শুনেছো? আজকে একটা দারুণ খবর নিচ্ছি বা দারুণ খবর নিচ্ছি। আমাদের সেই মিলনমেলা মাঠে যে কারখানা হওয়ার কথা ছিল, সেই কারখানাটা হচ্ছে না, বা তার বদলে সেখানে হাসপাতাল হচ্ছে। আমার অনেক দিনের স্বপ্ন আজ সফল হতে বসেছে, বা সফল হতে বসেছে। আজ আমার অনেক দিনের স্বপ্ন সফল হবে। এবার এই গ্রামের কোনো গরিব মানুষ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। আর সবকিছু হয়েছে আমার এই ফাগুন বইয়ের জন্য। আরে আমার ফাগুন বই তো সমস্ত কাগজপত্র রেডি করে সব কলকাতায় পাঠিয়েছিল। আরে এই জন্য তো সবকিছু হয়েছে। আর কোনো চিন্তা নেই, আর কোনো দুঃখ। এ কি গো বা? হেই, তোমরা সবাই এভাবে চুপ করে পিছন ফিরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে কি? হ্যাঁ, আরে বাবা, এত ভালো একটা আনন্দের খবর নিয়ে এলাম, খুশির খবর নিয়ে এলাম। সবাই কোথায় মিলে আনন্দ করবে, মিষ্টি মুখ করবে, তারা চুপ করে সবাই দাঁড়িয়েছে। খবরদার কুলাঙ্গার, তুই আমাকে একদম মা বলে ডাকবি না, একদম মা বলে ডাকবি না, ডাকবি না, ডাকবি না। মা বলে ডাকবো না? ও বা বলো না, বলো না, তোমার এই পাগল ছেলেটা কি কিছু ভুল কথা বলেছে, কিছু ভুল কাজ করেছে? কেন তুমি আমার মুখ থেকে ওই স্নেহ মাখা মায়া মাখা ডাকতে তুমি কেড়ে দিতে চাইছো? বলো না বা, বলো না আমি কি করেছি, চুপ করে দেখো না। বলো না আমি কি করেছি, চুপ করে দেখো না, বলো না। তুমি যে এত ভালো অভিনয় জানো সেটা তো আমি জানতাম না তুফান। ফাগুন বউ, একদম চুপ। তোমার মতো একটা নীচ, নোংরা, খারাপ মানুষের মুখ থেকে এই পবিত্র ডাকটা আমি আর দ্বিতীয়বার শুনতে চাই না তোমার। কি বললে ফাগুন বউ? আমি নোংরা, আমি নীচ, আমি কি এমন কাজ করেছি ফাগুন বউ যার জন্য আজ তোমার আমাকে নোংরা নীচ বলে মনে হচ্ছে? বলো না ফাগুন বউ, আমি কি করেছি? বলো না, বলো না গো, বলো। কি করিসনি তুই? কি করিসনি তুই? চিং তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার এই শয়তানি বুদ্ধিগুলো তুমি অন্য কোথাও গিয়ে লাগিও। আমার জন্য তোমার মেয়ের জীবন নষ্ট হয়েছে ম্যাডাম? কি করছি আমি? কি করছি আমি? এই প্রিয়া, চুপ করে দাঁড়িয়ে থাকিস না। বল তোর বাবা কি কথা বলছে? কি ক্ষতি করেছি তোর? আমি বল, চুপ করে দাঁড়িয়ে থাকিস না। বল কি ক্ষতি করেছি? বল। এই তুফানদা, আর সাধু সাজবার কোনো প্রয়োজন নেই। ছি 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 ছি, আমি যে তোমাকে দেবতার আসনে বসিয়েছিলাম সাথী। হ্যাঁ, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি দেবতা নও। দেবতার ছদ্মবেশে তুমি একটা
তাহলে একটা মুখোশধারী শয়তান। এই সাথী, এই সাথী, 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 দয়া করে বলে যা, তুই কেন আমাকে দানব মুখোশধারী শয়তান বলছিস? বল না, কি করেছি আমি? বলে কি লাভ বল? খবর আমি যে তোকে আমার আদর্শ মনে করতাম, এই আমার আর আজ আজ আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। খবর, এই আমার ছি, তুফান, ছি। এই আমার এই বল না, আমি কি করেছি? তোরা সবাই আমাকে এই আমি বল না, আমি কি করেছি? সবাই আমাকে এরকম কথা কেন বলছো? আজ আর কেউ কোনো কথা বলবে না তুফান, আমি কেউ কোনো কথা বলবে না। আজ তুই একটি চক্র বয়ে ফেসে গেছিস, যে চক্র অভিমন্যু ভেদ করতে পারেনি। আমি জানি না যে চক্রবাই তোদের তৈরি হয়েছে সেটা তুই ভেদ করতে পারবি কিনা। আমি তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি এ তোর বন্ধু আমি, তোর বন্ধু আমি, চিরকাল তোর পাশে থাকবে বন্ধু, আমি চিরকাল তোর পাশে থাকবে। আমি শোন না, এই তোরা কেন আমাকে এসব কথা বলছিস? এই পাগল বলে বলো না, সবাই কি করছে? আমি তো কিছুই বুঝতে। এই প্রিয়া, এই তোর নাম নিয়ে সবাই আমাকে জানোয়ার, অমানুষ গালাগালি করছে কেন রে? তোর আমি কি ক্ষতি করেছি? বল, চুপ করে দাঁড়িয়ে থাকিস না, বল আমি তোর কি ক্ষতি করেছি? বল বল বল। তোমার ঔরসে আমার পেটে আছে তোমার সন্তান। কি বললি প্রিয়া? তোর গর্ভে আমার সন্তান? এত বড় মিথ্যে অপবাদটা তুই এইভাবে দিতে পারলি রে প্রিয়া? তোকে বলিনি এইটুকু বয়স থেকে আমরা দুজন একই দলের ভাত খেয়ে বড় হয়েছে, আমরা দুজন একই সাথে খেলা করে বড় হয়েছে, আর আমি তো ছোট থেকে তোকে বড় ভেবেছি রে। বল না প্রিয়া, কেন তুই আমার জীবনটাকে এইভাবে কলঙ্কের কালিতে মরিয়ে দিলি? বল না রে প্রিয়া, বল না। ও বুঝেছি, সেদিন আমি তোর ভালোবাসার ডাকে সাড়া দিইনি বলে আজ তুই ভাবে আমার এই জীবনটাতে অপমানের কালিতে পরিয়ে দিলি, তাই না রে প্রিয়া? কিন্তু বল না, আমি তোর জীবনে এমন কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার জীবনটাকে নরকের আগুনে পুড়িয়ে দিলি? বল না রে, বল, আমি তোর জীবনে কি এমন ক্ষতি করেছি যার জন্য আমার জীবনটাকে তুই এইভাবে শেষ করে দিলি? শেষ এখনো হয়নি, তবে এবার হবে। শেষ করব আমি। দূর সম্পর্কের ভাগ না বলে আমি পুলিশে যাচ্ছি না, কিন্তু এই ভুলের মাসুল আমি কোড়ায় গন্ডায় আদায় করি। চলে চলে প্রিয়া, পিছিয়ে বিশ্বাস করো তোমার তুফান এত নোংরা নয় গো মা, তুমি বিশ্বাস করো। আমাকে ষড়যন্ত্রের বাজিতে বলে দেওয়া হচ্ছে গো মা, তুমি বিশ্বাস করো। আমি কোনো অন্যায় করি না গো মা, আমি কোনো অন্যায় করি না গো মা, বিশ্বাস করো মা, বিশ্বাস করো। এখন মনে হচ্ছে তোর ঘরে তোর গলা টিপে তোকে কেন খুন করিনি? তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। চলছে খুলাম না, তোর মুখ দেখতে চাই না, চলে যা, তুই চলে যা। বিশ্বাস করো মা, আমি কোনো অন্যায় করিনি গো মা, তুমি বিশ্বাস করো মা। কেন তুমি তোমার ছেলেকে একটু বিশ্বাস করতে পারছো না গো মা? কেন বিশ্বাস করতে পারছো না?
এই ফাগুন আমি 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 জানি সবাই আমাকে অবিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করবে না গো। আমি জানি তুমি তোমাকে অবিশ্বাস করবে না। এই শোনো না আমি সবাই মিলে আমাকে মিথ্যে দোষে বসানো হচ্ছে গো। আমি এত নোংরা ছেলে নই গো, আমি এই নোংরা কাজটা করি না, তুমি একটু বিশ্বাস করো। বিশ্বাস করব তোমাকে? তোমার আমি নিজের হাতে আমার বিশ্বাসের পৃথিবীটাকে যে ভেঙে চুরমার করে দিয়েছ, তোমার চুরমার। ভাঙা ঘোড়ার খেলায় আছে আমি নিজেই একটা ভয়ঙ্কর আসামি, যে কিচ্ছু লাগেনি, সবকিছু জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাও আজ তার জীবনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমি একটা জীবন্ত লাশে পরিণত হয়েছি। যে লাশটার চোখ দিয়ে জল পড়ে, গলা দিয়ে স্বর বের হয়, কিন্তু এই পৃথিবীর কেউ তার ডাক শুনতে পায় না। এই ভগবান, তুমি কেন শুনতে পারছো না? তোমার এই তুফানের বুক পাটার তোলাদ বলো না, কেন শুনতে পারছো না? পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পারছি না। আবার তুমি তো আমার ভালোবাসাকে অবহেলা করেছো তুফান, আর আমার বসন্তের বিকেলে মিশিয়ে দিয়েছো মুঠো মুঠো অভিশাপ। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষার শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসে দাঁড়িয়েছে অবহেলা। মধ্য দুপুরে তির্যক রোদের মতো অনেকটা অনাকাঙ্ক্ষিত ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল ওই অবহেলা। আমি ভেবেছিলাম আমার দিন দশায় কারো করুণা আবার তীব্র পেকম জড়িয়ে আছে কিনা। ছিল না গো, সেখানে শুধু ছিল ঘৃণা, অবজ্ঞা আর অবহেলা। সেই ঘৃণা, অবজ্ঞা আর উপেক্ষাকে সাথে করে আমি চলে যাচ্ছি তুফান। ভাবো তোমার কোনো অর্থ, কোনো চোখের জল এই ফাগুন বউকে আর তোমার ঘরে ফেরাতে পারবে না তুফান। ঘৃণা করে আমি তোমাকে, ঘৃণা করে। শোনো না গো ফাগুন বউ, তুই কেন আমার চোখের দিকে চেয়ে বুঝতে পারছো না আমি কোনো অন্যায় করিনি? তুমি কেন আমার মুখের দিকে দেখতে পাচ্ছ না আমার মুখে কোনো কলঙ্কের কালি নেই? ফাগুন বউ, তুমি কেন বিশ্বাস করতে পারছো না তোমার এই তুফানকে? বলো না ফাগুন বউ, আমার বুকের মাঝে লুকিয়ে রাখা তোমার ছবিটাকে তুমি কেন দেখতে পাচ্ছ না? বলো না ফাগুন বউ, কেন তুমি আমার ভালোবাসাটাকে উপেক্ষা করে এভাবে চলে যাচ্ছ? বলো না, বলো না। ফাগুন বউ, ফাগুন বউ, জানো ফাগুন বউ, এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ ছিল না গো। আমার সে মরুভূমি জয় হৃদয়ে তুমি একটুখানি আসার জল ঢেলেছিলে। আজ কেন আমাকে এইভাবে একা ফেলে সেই ধূসর হয়ে যাওয়া মরুভূমিটাকে এইভাবে উপেক্ষা করে চলে গেলে? বলো না ফাগুন বউ, বলো না। আমি তো তোমাকে একা করে চলে যেতে চাইনি তুফান। আমি তো তোমার সাথে একটা নতুন সংসার পাতবো বলেছিলাম, একটা নতুন সংসার, নতুন দেশে গিয়ে। গধূলি বেলা নদীর ধারে কত যে ছড়িয়ে গেছি, আলোর রেখা রেখেছি যে
কত যে স্বপ্ন আমি বলেছি গভীর বেলা কত ছবি এঁকেছি আলোর রেখায় এঁকেছি যে কত যে স্বপ্ন আমি বলেছি আধার দুধার সে ঘুরেছে আমার মনে তুফান ফাগুন তুমি আমার তুমি ওর ভাগ্যটাই যে খারাপ ড্যাডি, কারো কাছ থেকে যে একটুখানি স্বপ্ন আশা করবো সেখানেও সবাই স্বার্থপরতা করে। পরিবারের সুখের জন্যে অনেক সময় নিজের স্বপ্নগুলোকেও শেষ করতে হয় রে মা। পুরনো স্মৃতিগুলোকে মনে রেখে কি লাভ? এই মনে রাখা আর ভুলে যাওয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজটা কি জানো ড্যাডি? হ্যাঁ। মনে না না বলিস না, আমি তো তোকে এইভাবে হেরে যেতে দিতে পারি না। তাই তোর যে ভবিষ্যৎ, সেই অগ্নিশ্বরের কথা ভেবে তুই তুফানকে ভুলে যা মা। ভুলে যাবো? হ্যাঁ। কিন্তু ভুলে থাকার চেষ্টা করাটা যে কতটা কষ্টে সেটা কাউকে জীবন থেকে না হারানো পর্যন্ত বোঝা যায় না রে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো বাহানা চাই না। তুফানকে অসম্মানের জুতো মারার জন্য তোকে অগ্নিশ্বরকে বিয়ে করতে হবে রে মা। আমি বুঝতে পারছি না তুমি কেন ওই অগ্নিশ্বরকে বিয়ে করার জন্য আমাকে এভাবে দিনের পর দিন চাপ দিয়ে চলেছো কেন? চুপ! কারণ দেওয়ালেরও কান আছে। চাপ দেওয়ার আসল কারণটা তুমি আমার কাছ থেকে জেনে নাও। কারণ কি কারণ? কারণ তোমার ড্যাডি ওই বীরেশ ব্যানার্জির বহু পুরানো পাপের একমাত্র সাক্ষী আমি। তুমি ড্যাডির পাপের কথা বলছো? কি পাপ করেছে আমার ড্যাডি? কি পাপ করেছে? কি পাপ করেছে? না 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 না, কোনো কথা তুমি অনুষ্কাকে বলতে পারো না, কোনো কথা বলতে পারো না। তুমি আমার আবেগটা বোঝার চেষ্টা করো। আরে তোর মশাই, নিজের বিবেকটাই যেখানে ঠিক নেই সেখানে আবেগের কথা ভেবে কি হবে? হ্যাঁ, বিবেক, তুমি একদম ঠিক বলেছো অগ্নিশ্বর। বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত। তাই তুমি এই মুহূর্তে সত্যিকারের মানুষের পরিচয় দেবে। বলো বলো বলো, speaker, কি কথা আমি জানতে চাই। তুমি একটা দারুণ কথা বললে, সত্যিকারের মানুষ। হ্যাঁ দেখো, মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোলেই সে কিন্তু মুরগি হয়ে যায়, কা কা কা। কিন্তু কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই সে কিন্তু মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। অগ্নিশ্বর তুমি কি আমাকে ভরসা করতে পারছো না? দুর্মশাই, মানুষকে ভরসা রনে বনে জলে জঙ্গলে নয়, খোদ লোকনাথ বাবার আশ্রমে পুণ্যার্থীরা পদপিষ্ট হয়ে মারা গেলেন। লোকনাথ বাবা কি করতে পেরেছিলেন? যেখানে একটা মহাপুরুষের উপরে মানুষ ভরসা রাখতে পারছে না, সেখানে একটা সাধারণ মানুষের উপরে ভরসা। অগ্নিশ্বর, না আসল কথাগুলো কেন বলছো না বলো তো? দেখো বন্যশিকা, আমার কথার মধ্যে কোনো নকল থাকে না গো। তাহলে শোনো, আজ থেকে বহু বছর আগে ওই জীবনপুরের জমি অন্যায়ভাবে দখল করার জন্য তোমার ড্যাডি মিস্টার ব্যানার্জি একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন। আর এই কাজে তাকে যে বাধা দিতে এসেছিল সে আদর্শ শিক্ষক ঈশ্বরচন্দ্র বিশ্বাসকে উনি মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলেন। এখানেই উনি থেমে থাকেননি। একটা নির্দিষ্ট সময় সাজা খাটার পর যখন জেল থেকে উনি ছাড়া পাবার সময় হলো, তখন উনি ভাড়াটে গুন্ডা পাঠিয়ে তাকে খুন করতে চেয়েছিলেন। ভাগ্যের ফেরে উনি মারা যাননি, তবে মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। তুমি এই কাজগুলো দাঁড়াও, এখানেই কি শেষ ভেবেছো? এ তো গেল বাইরের খবর। এরপর ঘরে আসার পর ওনার সহোদর ভাই যখন ওনার এই কুকর্মের বিরোধিতা করতে গেলেন, তখন উনি তার গালে এমন একখানা ঠাঁটিয়ে চড় মেরেছিলেন যে হাসপাতালে নিয়ে যাবার পথে বলো হরি হরি বল মারা যান। সে নিজের ভাইকে খুন করতে পারে? সে আমার ড্যাডি। অগ্নিশ্বর যখন সব কথা বলে দিয়েছে তখন আমি স্বীকার করছি রে মা। হ্যাঁ,
আমি ঈশ্বর বিশ্বাসকে জেলে পাঠিয়েছিলাম, ভাড়াটি গুন্ডা লাগিয়ে তাকে আমি খুন করার চেষ্টাও করি, কিন্তু তুই বিশ্বাস কর আমি আমার ভাইকে মারতে চাইনি। হ্যাঁ, কোথা থেকে যে কি হয়ে গেল আমি 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 কিছুই বুঝতে পারিনি। আর এই সবের সাক্ষী হলো এই অগ্নিশ্বর। ও যদি আজ সব কথা পুলিশকে বলে দেয়, আমাকে সারাটা জীবন জেলেই কাটাতে হবে, জেলে কাটাতে হবে। কাটাতে হবে তো, বলে দেব তো। এই জীবনে যদি বন্যিশিখাকে আমি নিজের করে না পাই, তাহলে আপনার সব কুকীর্তির কথা লোকাল থানায় জানিয়ে দেব। মানে মানে তুই যদি তোর বাবাকে ভালোবাসিস, তুই যদি আমার মঙ্গল চাস, তাহলে তাহলে আমার কথা মতো এই অগ্নিশ্বরকে তুই বিয়ে কর। আর তা যদি না করিস, তাহলে পুলিশ এ বাড়িতে আসার আগেই আমি নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে আমি আত্মহত্যা করব। ভয় পেও না বন্যিশিখা, এত তাড়াতাড়ি আমি তোমার বাবার কোনো ক্ষতি করব না। বন্যিশিখা, তুমি শুধু একবার বলো না, তুমি আমাকে ভালোবাসো। কি করে বাসবো ভালো, কি করে বাসবো ভালো অগ্নিশ্বর? আমার 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 সব ইচ্ছেগুলো যে আজ মরে গেছে, শোনার ইচ্ছে থাকলেও আমার কানটা যে আজ মরে গেছে অগ্নিশ্বর। তাহলে কি লাভ নিজের কথাগুলো অন্যকে শোনানো, নিজের দুঃখগুলো অন্যকে বলে কি লাভ বলো? কি করবো বলো অগ্নিশ্বর? শোনার ইচ্ছে থাকলে কানটা যে আমার মনে গেছে, আমি তোমাকে বোঝাতে পারছি না অগ্নিশ্বর। দেখো বন্যিশিখা, তাহলে কি লাভ বেঁচে থেকে টিম টিম করে জ্বলতে থাকা শেষ জোনাকির মতো? দেখবে একদিন আমিও না বলে হারিয়ে যাব। না অগ্নিশ্বর, না, এভাবে চলে যাওয়ার কথা বলো না অগ্নিশ্বর। বলবো না? বেশ বেশ, তবে বলবো না। আমার 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 বন্যিশিখা যখন আমাকে বারণ করেছে, তখন আমি মরে যাবার কথা বলবো না। তবে ফিরে আসার কথা একটা বলি বন্যিশিখা। দেখো এই জীবনে যদি আমি তোমাকে নিজের করে না পাই, তাহলে তোমার ড্যাডির বাকি জীবনটা আমি জেলখানায় পচার ব্যবস্থা করব। না প্লিজ প্লিজ অগ্নিশ্বর, এরকম কিছু করো না প্লিজ, প্লিজ করো না। আর তোমার পীড়িতের নাগর ওই তুফানের লাশটা ভেসে উঠবে মাঝ গঙ্গার তলে। कैसे बताऊं मैं तुम्हें, मेरे लिए तुम कौन हो? এবার আমি কি করব? আমার তুফানকে বেছে নেব নাকি অগ্নিশ্বরকে? তুফান অগ্নিশ্বর, তুমি আমাকে জ্ঞান থেকে মুক্তির পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তির পথ বল। ফাগুন গধূলি বেলা নদীর ধারে কত যে রঙিন ছবি এঁকেছি, আলোর দেখা এঁকেছি যে কত যে স্বপ্ন আমি পড়েছি। গধূলি বেলা নদীর ধারে কত যে রঙিন ছবি এঁকেছি, আলোর দেখা এঁকেছি যে কত যে স্বপ্ন আমি পড়েছি। হাজার তুফান এসে মনের উপরে সব ভুলেছে আমার মনে। ফাগুন রাজা ফাগুন, তুমি আমার ফাগুন রাজা ফাগুন।
মায়ের উপরে তোর এত রাগ অভিমান, সেদিনে সেই ঘটনা ঘটার পর থেকে যে তুই বাড়ি থেকে চলে গেলি, আজও তুই ফিরে এলি না বাবা। ওরে মায়ের মুখের কথাটাই শুনলি, মনের ব্যথাটা বুঝতে চাইলি না? কোনো মা কি তার সন্তানকে ছেড়ে থাকতে পারে? ফিরে আয় তুই মালিক, আমার ফিরবে না, ফিরবে না সে। ইতিহাস কখনো ফিরে আসে না, শুধু জীবনের গল্প হয়ে থেকে যায়। তুই কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না অশুভ শক্তির আদিম উল্লাস, চিরটাকাল নির্বোধ অবিশ্বাসী মানুষের দল শুধু মিথ্যেকে আশ্রয় করেই বেঁচে থাকবে। তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। একজন মাই তো বোঝে সন্তানের চরিত্রটা মদ নাকি মধু। যে ছেলেটা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেয়, সেই ছেলেটাকে তুমি ভুল বুঝতে পারলে কল্যাণী। তুমি এতদিন পর আমার নাম ধরে ডাকলে, তাহলে আমার কথা, আমার ছেলের কথা তোমার সব মনে পড়েছে গো, তোমার সব মনে পড়েছে। কেন পড়বে না, কেন পড়বে না? জীবনের অনিবার্য কারণে আমি হয়তো ভালো স্বামী, ভালো বাবা হতে পারিনি, কিন্তু আমার হৃদয় থেকে পিতৃত্ব তো হারিয়ে যায়নি। জানো জানো কল্যাণী, জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে আমার তো জেল হয়েছিল। জেল থেকে ফেরার পথে আমাকে গুন্ডা লাগিয়ে ওই শয়তানটাই মেরে ফেলার চেষ্টা করি। ভাগ্যক্রমে আজ আমি বেঁচে গিয়েছি, কিন্তু তোমাদের কাছে আমি কেন আসতে পারিনি জানো? যাতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওরা আমার ছেলে তুফানের কোনো ক্ষতি করতে না পারে। তাহলে সেই পরিচয়টা আজ তুমি কেন ওকে দিয়ে দিচ্ছ না? দিতে পারছি না ভয়ে। কারণ যে প্রতিবাদের আগুন নিয়ে ও জন্মেছে, তাতে সব কিছু জানার পর ও হয়তো সব পুড়িয়ে ছাই করে দেবে, না হয় নিজেই শেষ হয়ে যাবে। তাই তো এই জীবনে আমি আর বলতে পারবো না, ওরে তুফান, এই ঈশ্বর চন্দ্র বিশ্বাস তোর জন্মদাতা বাবা। কি বললেন ঈশ্বরচন্দ্র বিশ্বাস ওরফে মিস্টার চৌকিদার? আপনি আমার বাবা? বাবা মানে ছোট্ট দুটো শব্দ, তার অর্থ বোঝেন, মূল্যায়ন করতে পারেন, জানেন কাকে বলে বাবা? বাবা মানে আশ্রয়, বাবা মানে বটবৃক্ষের ছায়া, বাবা মানে মাথার উপর খোলা আকাশ, এক টুকরো ছাদ, বাবা মানে হৃৎপিণ্ডের স্পন্দন। আমি সব বুঝি, কিন্তু চুপ করুন আপনি। এতদিন কোথায় ছিলেন? আজ তুমি কোনো কথা বলবে না, আজ বলবে না তুমি কোনো কথা। আজ আমার ঈশ্বরচন্দ্র বিশ্বাসের মাঝে তুমি একটি বারের জন্য আসবে না। আমি যখন গভীর নিঝুম নিশুতি রাতে দুঃস্বপ্ন দেখে টুকরে টুকরে কেঁদে উঠেছি, তখন কেউ তো আমাকে বুকে জড়িয়ে আমাকে আদর করেনি। আমার চোখের জলগুলো মুছিয়ে দিয়ে আমার কপালে আলতো করে চুমু খায়নি।
আপনার তো বোঝা উচিত ছিল মাঝিবিহীন নৌকাকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তেমনি বাবা ছাড়া একটা সন্তানের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কষ্টের। আপনার তো বোঝা উচিত ছিল, একটা বাবা ছাড়া একটা সন্তানের জীবন কেমন করে মরুভূমি হয়ে যেতে পারে। সেখানে আপনি কি করেছেন আপনি বলুন, কি করেছেন আপনি? সেখানে আমাকে অবহেলা করেছেন, আমাকে দূরে সরিয়ে রেখেছেন। কেন মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস, কেন? তুফান, আজ তুমি কোনো কথা বলবে না কোনো কথা। আজ আমার ঈশ্বরচন্দ্র বিশ্বাসের মাঝে দয়া করে তুমি আসবে না। যে মানুষটার বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে সধবা হয়ে বিধবার যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আমাকে 25টা বছর পিতৃ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই মানুষটা কি বাবা নামে যোগ্য? সেই মানুষটা কি মানুষ নামে যোগ্য? আমাকে মানুষ বাবার আগে সমস্ত ঘটনার বৃত্তান্ত তো জানা দরকার। কি জানাবেন আপনি? কি জানাবেন? এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, শত আবদার শত চাহিদা পূরণের এক অদ্ভুত মেয়ের ভান্ডার। বাবা থাকলে পৃথিবীর সমস্ত খাবার নিজের বলে বলা হয়, বাবা থাকলে পৃথিবীর সমস্ত খেলনা নিজের বলে বলা হয়, বাবা থাকলে আকাশের চাঁদটা পর্যন্ত নিজের বলে মনে হয়। সেখানে আপনি নিজের সন্তানকে অবহেলাই করেননি, বঞ্চনাই করেননি, তার শৈশবটাকে আপনি গলা টিপে খুন করেছেন। আমি তো সাধ করে কষ্ট দিতে চাইনি, তবুও তো এইটুকু বয়স থেকে আমাকে ওই যন্ত্রণাগুলো বুকের মাঝে বয়ে নিয়ে বেড়াতে হয়েছে মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস। আমি যখন স্কুলে যেতাম তখন প্রত্যেকটা সহপাঠী আমাকে দেখে দেখে বলতো, এই তুফান তোর বাবার নাম কি রে? এই তুফান তোর বাবা কোথায়? আমি তখন সবার দিকে ফ্যাল করে চেয়ে থাকতাম। আমি দেখতাম প্রত্যেকটা সন্তান তার বাবা আঙুল ধরে মেলায় যাচ্ছে, তার বাবা চৌড়া কাঁদি জোরে বাজারে যাচ্ছে, রঙিন জামা কাপড় করে পুজো আনন্দ করছে, এক একটা রঙিন ঘুড়ি নিয়ে আকাশে একটার পর একটা ঘুড়ি ওড়াচ্ছে। আর আমি একটা ছেঁড়া ঘুড়ি হয়ে ওর দরজায় আঘাত খেতে মাটিতে মুক্ত পুড়ে আচেড়ে পড়েছি। কোণে দেখা গোধূলি আলোতে আমি বাবা 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 করে কত দেখেছি। তখন আপনি কোথায় ছিলেন মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস? তোর বাবা তোকে ইচ্ছে করে কষ্ট দেয়নি রে তুফান, তার পেছনে ছিল এক গভীর কারণ। কি কারণ মা? কি কারণ যার জন্য একজন বাবা তার সন্তানের জন্ম দিয়ে তাকে ডাস্টবিনে নোংরা ভেবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে? কি এমন কারণ মা, কি এমন কারণ? সে কারণ আমি তোকে আজ জানাবো রে খোকা। সেদিন জমি রক্ষায় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে একটা সন্তানের চক্রান্তে আমার জেল হয়েছিল রে খোকা। সেই ষড়যন্ত্রের কথা শুনলে তোর সব অভিমান জল হয়ে যাবে। তোর বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই শয়তানটা গুন্ডা লাগিয়ে তোর বাবাকে মেরে ফেলতে চেয়েছিল। কি শুনছি? গুন্ডা লাগিয়ে বাবাকে মেরে ফেলতে চেয়েছো? মানে কি শুনছি? হ্যাঁ রে খোকা, তোর মা ঠিক কথাই বলেছে। আমি যখন জেল থেকে ছাড়া পেয়ে তোদের সাথে দেখা করতে আসছিলাম, ওই শয়তানটা গুন্ডা লাগিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল রে। কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচেছিলাম। কিন্তু এতদিন তোদের কাছে কেন আসতে পারিনি জানিস? যাতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই শয়তানটা তোর কোনো ক্ষতি করতে না পারে। আমি জানি না আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন। যদি আপনার কথা বলতে এতটুকু সত্যি থাকে তবে আমি আপনাকে কথা দিচ্ছি, সেই শয়তান জানোয়ারকে আমি খুঁজে বের করবো। আমি তাকে নিচে হাতে শাস্তি দেবো। 25 বছরের পাপে হিসেবে আমি সুদে আসলে উসুল করে দেবো। বলুন সেই শয়তানটার নাম বলুন, দয়া করে বলুন কি নাম? হ্যাঁ, আমি সেই শয়তানটার
শয়তানটার নাম আজ তোকে জানাবো রে, জানাবো। শুধু তার আগে একটিবার আমাকে বাবা বলে ডাকলা রে খোকা। ডাকলা রে বাবা ডাকছে, তুই যা। আজ বাবা ছেলে মা মিলনে আমি আমি খুব খুশি হয়েছি। আমি সকালের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। আর কতদিন আমরা একসঙ্গে খাইনি, আমি একটু রান্না বসাই গিয়ে আমরা তিনজনে একসাথে বহুদিন পর আমরা ভাত খাবো। আমি যাই, আমি যাই। বাবা মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মানে সন্তানের চাহিদা পূরণের শত আবদার। সন্তান মানে অপাস নেই ভান্ডার। বাবা, তোমার জীবনে দীর্ঘ 25টা বছর কালো অন্ধকারই ছেয়ে গিয়েছে বাবা। তোমার জীবনে হারিয়ে যাওয়ার সেই আলো আমি আবার তোমাকে নতুন করে ফিরিয়ে দেব বাবা। সেই আধার রাতে আমি তোমার জীবনে একটা আলোর কণা হয়ে ফিরে আসবো বাবা, আলোর টুকরো হয়ে ফিরে আসবো। খোকা তুমি রাতের সেই নীরবতা দেখেছো কি, আর শুনেছো কি রাত্রির কান্না, আকাশে বাতাসে ভাসে তুমি দেখেছো কি, তুমি রাতের সেই নীরবতা দেখেছো কি, আর শুনেছো কি রাত্রির কান্না, আকাশে বাতাসে ভাসে তুমি দেখেছো কি, নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি। सर्ग पिता धर्म पिता हि परमंगतव विदुरी पीतिमापन्नि प्रियन्ते सर्वदेवता पिता सर्ग पिता धर्म पिता हि परमंगतव विदुरी पीतिमापन्नि प्रियन्ते सर्वदेवता पिता सर्ग पिता धर्म पिता हि परमंगतव विदुरी पीतिमापन्नि प्रियन्ते আজ আমার কাছে খুব খুশির দিন। আমার চাপের কাছে শেষ পর্যন্ত মাথা নত করে বন্যশিখা ব্যানার্জি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর তাই তো এই খুশির দিনে খুশির আমেজে আমার বলতে ইচ্ছে করছে, মেহেদি লাগা কে রখনা, ডোলি সজা কে রখনা, মেহেদি লাগা কে রখনা, ডোলি সজা কে রখনা, लेने तुझे ओ परी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे। বাহ, চমৎকার! নিজের ভালোবাসার জলসাগর তো ভালোই তুমি সাজিয়ে দিয়েছো, আর আমি সারা জীবন মাটির প্রদীপ হয়ে দীপ দীপ করে চলবো। কেন বুঝতে পারছো না ডার্লিং? যখন সব আলো নিভে যায় তখন মাটির প্রদীপিত পথ দেখায়। তুমি কি ভেবেছো যে বন্যশিখা ব্যানার্জিকে আমি ভালোবাসি? আরে দূর বোকা মেয়ে, ও তো আমার কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস ছাড়া আর কিছুই নয়। আর তাই তো বন্যশিখার মাথায় নকল সিঁদুর তুলে ওকে বিয়ে করব। তারপর ওই বীরেশ ব্যানার্জির উইলে যে লেখা আছে না যে বিয়ের পর সমস্ত সম্পত্তি মেয়ে জামাইয়ের হয়ে যাবে,
সম্পত্তিটা হাতিয়ে নিলেই আমি ওকে খুন করে তোমাকেই রেজিস্ট্রি ম্যারেজ করবো সোনা। দাঁড়াও, আমাকে লোভ দেখিও না। তোমার মুখে যে মুখোশ পরে রয়েছো সেটা আমার জানা হয়ে গেছে। এ মা, তুমি জানতে পেরে গেছো? তা তুমি জ্যোতিষ না পুলিশ গো? আমি যে জেনে শুনে বেশ খেয়েছি, বেশ। আমি যে জেনে শুনে বিষ খেয়েছি, বিষ। ইস, বিষ খেয়েও তুমি এখনো বেঁচে আছো সোনা। নাকি ছেড়ে দাও বলছি। আমার গায়ে হাত দিয়েছে বলে ছাড়ো বলছি। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে পারি না, কারণ এই পাপের হাত ধোয়ার মতো গঙ্গা জল ঘরে একটি ফোঁটাও নেই। তাই তো তোমার গলা টিপে খুন করে একটু পুণ্য সঞ্চয় করবো, পুণ্য। ছাড়ো বলছি। কি করছিলে তুমি? দিলাম ছেড়ে। আমার মেয়েটাকে তুমি খুন করতে চাইছিলে? ধুর মশাই, আপনার মেয়ে ফোন করে কি আমি নিজেই নিজের... আরে বাবা, খুন কেমন করে করতে হয়, গলা টিপে কেমন করে খুন করতে হয়, সেটারই একটা রিহার্সাল করছিলাম। রিহার্সাল? এসব তুমি কি বলছো কি? তুমি কি কিছু বুঝতে চাইছো নাকি? বললাম না, বন্নিশিকা ব্যানার্জি তার সম্পত্তিটা আমার হাতের মুঠোয় চলে এলেই তাকে আমি গলা টিপে খুন করব তোমার সুখের জন্য, ওইভাবে। আর তারই একটা ট্রেলার বানাচ্ছিলাম, মানে রিহার্সাল করছিলাম। সে তুমি যাই করো, এই সম্পত্তি দখলের স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। তার মানে কে এই অগ্নিশ্বর চ্যাটার্জির স্বপ্নকে ধ্বংস করবে? কে? কে আমার? বন্নিশিকা ব্যানার্জি। ব্যানার্জি বিলা থেকে গোপন সূত্রে খবর পেলাম তোমাকে বিয়ে করার জন্য বন্নিশিকা বীরেশ ব্যানার্জির কাছে একটা শর্ত রেখেছি। কি শর্ত? বলুন। শর্তে বলা হয়েছে এই জীবনপুর গায়ের কৃষকদের জমি তোমাকে ফিরিয়ে দিতে হবে। অসম্ভব, এ তো হতে পারে না। এখন কি করি? না, এত সহজে ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ, আমাকে নতুন করে আরো একটা ট্রাম্প কার্ড চালু করতে হবে। শোনো, তোমরা দুজনে পালা করে ওদের বাপ মেয়েকে পাহারা দেবে। হ্যাঁ, আর তারপর আমি আমার এমন এক চাল চালবো না যে এক চালেই করবো বাজি মাত। আমি ওদের দুটোকে চটকে চ আর ঘেটে খা করে দেব। আমি তোমার প্রতীক্ষায় থাকবো। অবশ্যই। অনেক পরীক্ষা দিয়েছি, মিল আর অমিলের মাঝে যদি কোনো গলমিল হয় না, তাহলে আমি একেবারে ফাটিয়ে ফক করে দেবো। মিছি মেয়েটাকে একটু মানিয়ে নিও অগ্নিশ্বর, কারণ আমি শুধু একটা মন্ত্রই মানি মানে মল্লু সোনা। সাই পরমেশ্বর, কে আপন কে পর, সব সালাকেই ছেড়ে দিয়ে টাকা বেটাকেই ধর। কে আপন কে পর, সব সালাকেই ছেড়ে দিয়ে টাকা বেটাকেই ধর। সালা তিলে খচ্চর মাল একটা। আর মেয়েটাও হয়েছে তেমনি। যৌবনের ঝাপটাকে বন্ধ করে দিয়ে জীবনের জাবদা খাতায় শুধু হিসেব লিখতে চাইছে, হিসেব। চাইলে তো আর সব কিছু পাওয়া যায় না, তাই দেনা পাওনার হিসেবটা নিজেদের মধ্যে মিলিয়ে নিতে হয়। মিলে গেছে, আমার সব হিসেব মিলে গেছে। আমার আজকের এই শুভ দিনে তোমরা যে এখানে আসবে, আমি তো এটা ভাবতেই পারিনি। আর আমরাও ভাবতে পারিনি সেদিন যাদেরকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তাদের দেখে আপনি এতটা খুশি হবেন। কি যে বলো না বৌমা, সেদিন রাগের মাথায় ঝোঁকের বসে কি যে... দেখো আপনজনকে কি কখনো ভুলে থাকা যায়? কি করে ভুলে থাকবো বল? চোখের জলে তো রক্তের সম্পর্ককে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় না।
না 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 ঠিকই তো দেখ ভাই, তোর মনে না কোনো 7-5 নেই, আর থাকবে কি করে বল? তুই যে অগ্নিশ্বর চ্যাটার্জির ভাই। আর সেই জন্যই তো আপনার ভাই আপনার এই শুভ বিবাহ দিনে আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছে। কি বললে বৌমা? ছোট্ট উপহার? ভাইয়ের দেওয়া উপহার কখনো ছোট হতে পারে না? না না, সে যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, আমার শ্রেষ্ঠ উপহার। কিন্তু এই উপহারটা অনেক কষ্টের দাম দিয়ে কেনা। পাগল ছেলের কথা শুনো। তা হ্যাঁ রে, আমার জন্য এত দাম দিয়ে উপহার কিনতে গেলি কেন? হ্যাঁ, কারণ সব উপহার তো সুখ শান্তি দিয়ে কেনা যায় না দাদা। ঠিক ঠিক ঠিক। যাই হোক, হ্যাঁ রে, আমার জন্য কি এনেছিস সেটা আমাকে দেখাবি না? সে তো দেখাবই, তবে সেটা ভালোবাসার না ঘৃণার তুই দেখার পরে বুঝতে পারবি। এই দেখ, লকেট। হ্যাঁ হ্যাঁ, এই সেই লকেট। তুই চিনতে পারছিস? কেন চিনতে পারবো না? এরকম দুটো লকেট গড়িয়ে মা তোর আর আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার নাম লেখা লকেটটা তোর কাছে কি করে গেল রে ভাই? ভাই আজকাল ভাই নয়, ভাই তুই আমার গায়ে হাত তুললি? আরে ও তো শুধু গায়ে হাত তুলেছে, আমার ইচ্ছা করছে এই মুহূর্তে আমার এই পায়ের জুতোটা খুলে তোকে কিন্তু আমি আমার অপরাধটা জানতে পারি। তুই সব জানাস। তুই জোকরের ছদ্মবেশে এই সাথীকে ধর্ষণ করছে। হ্যাঁ, আর সেদিন এই ধর্ষণ করার সময় ওই লকেটটা আমার হাতে আমি সাথে? না না না, এ হতে পারে না, এ সব মিথ্যা, এ সব তোদের বানানো গল্প, বানানো গল্প। এখনো তুই নিজের মুখে স্বীকার কর, তাছাড়া তোকে আমি মেরে হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি যে সেদিন আমি ভুলটা করে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি এর জন্য দায়ী নই রে। এর জন্য দায়ী আমার সেই অজানা রোগ, যে রোগ একবার দেখা দিলে আমি মুহূর্তের মধ্যে মানুষ থেকে একেবারে হিংস্র জানোয়ার হয়ে যাই। তখন আমার খেয়াল থাকে না কে আপন, কে পর, কে মা, কে বোন। আমি বন্ধ কর, তুই বন্ধ কর তোর ওই মিথ্যে রোগের নাটকটা। আমি তোকে শেষ করে দেবো, আর তাছাড়া তোকে আমি পুলিশ দেবো। বল কেন সেদিন তুই আমার উপরে পাশবিক অত্যাচার করেছিলিস? যদি তোর নিজের মুখে স্বীকার না করিস তাহলে আমরা দুজনে মিলে তোকে না না না, পুলিশ নয়। আমি স্বীকার করছি যে আমি সেদিন সাথীর উপরে অত্যাচার করেছিলাম। কিন্তু জানো বৌমা, জন্ম থেকেই কেউ শয়তান হয়ে জন্মায় না গো। এই পৃথিবীর পরিস্থিতি তাকে এরকম জায়গায় টেনে নিয়ে যায়। জানো তো, বাবা মা একসঙ্গে দুর্ঘটনায় মারা যাওয়ার সময় আমার ভাই ওই অমরটা ছিল এই এতটুকু। আমি সে এতটুকু বয়স থেকে ওকে মানুষ করেছি জানো। ও না খেলে আমি খেতাম না, ও না খেলে আমি খেতে পারতাম না, ও না ঘুমোলে আমার দু চোখের পাতা আমি এক করতে পারতাম না। জানিস ভাই, আমি তোকে ঘরে একা রেখে দিয়ে জীবিকার সন্ধানে বাইরে বেরিয়ে যেতাম। সন্ধেবেলায় যখন তোর জন্য এক মুঠো খাবার নিয়ে বাড়িতে আসতাম, তোকে খাওয়াতে যেতাম, তুই বলতিস তুই খেতে চাইতিস না জানিস অমর, আর বলতিস, বায়না করে বলতিস যে দাদা তুই ওই তোর ভায়োলিনটা বাজা, আমি ভায়োলিনের সুর শুনতে শুনতে খেয়ে ফেলবো। এই ভাই আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, আমাকে শেষবারের মতো আমাকে একবার ভায়োলিনটা বাজাতে দে। দেখ, আমি কথা দিচ্ছি, ওই ভায়োলিনটা একবার বাজিয়েই না আমি নিজেকে তোদের হাতে সঁপে দেব। তখন তোরা আমাকে খুন করিস বা পুলিশের হাতে তুলে দিস, যা ইচ্ছে হয় করিস। হ্যাঁ, যা তুই শেষবারের মতো ওই ভায়োলিনটা বাজিয়ে যা।
তুমি কি বলছো নিবারণ দা? এই সব কিছুর পেছনে রয়েছে ওই শয়তান অগ্নিশ্বর চ্যাটার্জি। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ, প্রিয়াকে সরিয়ে দিতে অগ্নিশোত্রা তোমার জীবনকে সরিয়ে দিয়ে প্রিয়াকে পাশে নিয়ে অগ্নিশোত্রের জঘন্য খেলাটা খেলেছে। কি বলছো তুমি নিবারণ দা? তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ 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 দিদিমণি, এই দেখুন, আমি মোবাইল সব রেকর্ড করে গেছি। My God, আমি কি দেখছি? কিন্তু প্রিয়া একজন মেয়ে হয়ে নিজেকে এসবের মধ্যে জড়ালো কেন? পরায়ণ হয়ে মানুষ অনেক ভুল কাজ করে দিদিমণি। তাই তো তুফানদা যখন আমার ভালোবাসাকে মেনে নিল না, তখন আমি অগ্নিশ্বর চ্যাটার্জির সাথে হাত মিলিয়ে আমি এই কাণ্ড করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও গো দিদিমণি। ছি প্রিয়া, ছি, তুফানদের মতো ভালো মানুষটাকে তুমি এভাবে অপবাদ দিতে পারলে? না 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 নিবারণ দা, ওকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। এই সব কিছু ষড়যন্ত্রের যে মূল কারিগর সেই শয়তান অগ্নিশ্বর চ্যাটার্জিকে আগুন নিয়ে খেলার মাসুল দিতেই হবে। হ্যাঁ, এবার থেকে তোমাকে নতুন করে খেলা শুরু করতে হবে। আত্মসম্মানের জন্য, বদলার জন্য তোমাকে লড়তেই হবে গো দিদিমণি। লড়াই শুরু হবে, প্রতিবাদের লড়াই। হ্যাঁ হ্যাঁ, বদলা 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 চাই, বদলা। আর তার জন্য যে কোনো ভয়ঙ্কর রাস্তায় নামতে আমি রাজি আছি। ও শয়তান অগ্নিশ্বর চ্যাটার্জিকে বুঝিয়ে দেবো আমি। আর তাই সেখানে এই বন্নিশিখা ব্যানার্জি জিততে তোকে হবেই বন্নিশিখা, জিততে তোকে হবেই। তাই সমস্ত অপরাধ স্বীকার করে ওই জীবনপুরের সমস্ত মানুষের এই জমির দলিল আমি তুফানের হাতে তুলে দিতে চললাম। ড্যাডি, আমি তোমার সাথে যাবো ড্যাডি। আমি যে স্বপ্ন পূরণের সাথী হবো বলেছিলাম তুফানের। যাবি? আরে আমিও তো তাই চাই, কিন্তু কিন্তু অগ্নিশ্বরের লোকজন যেভাবে যেভাবে সারা বাড়ি থেকে ঘিরে রেখেছে, আমাদের তো এখান থেকে বেরোনোই মুশকিল। হ্যাঁ দিদিমণি, স্যার ঠিক কথা বলেছেন। ও যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের প্রাণে মেরে ফেলবে। না 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 না, আমি অগ্নিশ্বর চ্যাটার্জিকে ভয় পাই না। এমনিতেই অগ্নিশ্বর চ্যাটার্জির অত্যাচারে আমরা জীবিত থেকে মৃত লাশ হয়ে গেছি। তাই আজই এই মুহূর্তে আমরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবো। চলো চলো। আমি ছেড়ে দুর্গম সর্বেণী তরি ধ্বংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি তোর পর, আমি ভেঙে করি সব তোর মর। মেরা নাম জোকার। জোকারের ছদ্মবেশে তুমি যেই হও, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। আগুন 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 আমাকে দেখলে ভয় পায়। আর তাই তো এখান থেকে আমি আগুন নামের মেয়েটাকে নিয়ে চললাম আমার গোপন না, না, না। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এই বিয়েতে বাধা দিতে যাবো না। তাছাড়া ওই বিয়ের কাছে গিয়ে আমি নিজেকে একটা ছোট মানুষ হিসেবে প্রমাণ করতে পারবো না, কিছুতেই না। একবার শেষ চেষ্টা করে দেখে না দোস্ত, এই সাদ্রিক যদি আটকাতে পারিস। কিন্তু আমি এই সাথীটা আটকাতে যাবো কেন আটকাতে যাব? বিশেষত যে মেয়েটা আমার মুখে কলঙ্কের কালি ছিটিয়ে চলে গেছে, সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে উপহাসের পাত্র হতে চাই না। সেদিন আমি তোকে ভুল বুঝেছিলাম। এখন আমার মন বলছে তুই বাবার নাম ধরে ডাকলে ওমা ঠিক ফিরে আসবে। খবরদার মা, খবরদার। যে মেয়েটা তোমাকে উপেক্ষা করে, আমাকে উপেক্ষা করে অগ্নিশ্বরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেই মেয়েটাকে দয়া করে তুমি বৌমা নামে ডেকো না। কেন রাখবে না? কেন রাখবে না? ওই নাম ধরে ডাকার অধিকার তোমার মায়ের আছে। এ কি আপনি কোন সাহসে এখানে এসেছেন? আমার বাবার কাছে শুনেছি আপনি আমার বাবার জীবনটা কাটায় ভরিয়ে দিয়েছেন। কোন সাহসে আপনি এখানে এসেছেন? বলুন কোন সাহসে এসেছেন? তুফান শান্ত হো, ছেড়ে দাও নাকি? না না না, এই চেয়েও অনেক বেশি শাস্তি পাওয়ার আমি অপরাধ করেছিলাম। হ্যাঁ, সেই সমস্ত অপরাধ স্বীকার করে আমি তোমার বাবার পায়ে হাত ধরে আমি ক্ষমা চেয়েছি। আর এই জীবনপুর গ্রামের সমস্ত জমি হারাদের জমির দলিল আজ আমি তোমার মায়ের হাতে সঁপে দিয়ে আমি থানায় চললাম নিজেকে আত্মসমর্পণ করার জন্য। বীরেশ বাবু, শুধু শুধু আমার একটা অনুরোধ, আমার মেয়েটাকে উদ্ধার কর। মানে কি হয়েছে? কি ব্যবসা? কি হয়েছে বলুন? চুপ করে থাকবে না? কি হয়েছে বলুন? কি হয়েছে? আমি বলছি তুফান, ওই শয়তান জোকার
তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাদের বৌমাকে তুলে নিয়ে গেছে। শয়তান, ওই জোগাড় কি ভেবেছে ও তার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে? ওই মুখোশের আড়ালে কি ভেবেছে কারো মায়া মমতা মনুষ্যত্বের কোনো দাম নেই? ওই সব কাজ করে পারবে, আমি তাকে হতে দেব না। এই বদলা আমি নেবই। কেন কেন তাকে ধরে ডেকেছে? কি কারণ? কারণ কারণটা আমি বলছি কারণটা। বলে বাবা তুমি। না না তুফান না, মামা নামের যোগ্য আমি নই। আমি আর আমার মেয়ে মেরে বন্ডি সিংহের জীবন থেকে তোমাকে সরিয়ে দিয়েছি। তাই তাই আজ পাপের জ্বালায় দুজনেই পুড়ে মরছি। আর শয়তানটাকে বিয়ে করতে রাজি না হয় ওই শয়তানটা তাকে তুলে নিয়ে গেছে। কোথায় কোথায় তুলে রেখেছে জানেন? কোথায় তুলে রেখেছে? শয়তানটা ওকে তুলে নিয়ে গেছে কঙ্কিনী তলার মন্দিরে। হ্যাঁ, তুমি যদি পারো তাহলে মেয়েটাকে উদ্ধার করো, মেয়েটাকে উদ্ধার করো বাবা। এই চেক আমার অনুরোধ, তুমি আমার মেয়েটা। না 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 না, আমি যে অপরাধ করেছি তোমরা তোমরা কেউ আমার আমার লড়াই সামিল হবে না জানি, কিন্তু আমি তো বাবা, এই লড়াই আমাকে একাই লড়তে হবে। তাই আমি আমি থানায় শুনলুন, হ্যাঁ, আমি কথা দিচ্ছি আবার তোমাদের সাথে আবার দেখা হবে। বাবু হয় অন্ধকার কারো দেখি, না হয় চলন্ত চিতায়। আমি জানি না তুফান সমস্ত অভিমান ভরে দিতে পারবি কিনা, তবে আল্লাহর কসমে আমি বেঁচে থাকতে ওই হিন্দু বহিনদের কোনো ক্ষতি হতে দেবো না। আমি কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। আমি ওরে খোকা, অভিমান মুছে ফেলে তোর কণ্ঠে জাগিয়ে তোর পিনাকি সমশঙ্কনী নাথ তোর পদতলে কেঁপে উঠুক ধরা। এই সিংহ অবতারে ছিন্ন ভিন্ন করে ফেল ওই শয়তান হিরণ্যকশিপুর বক্ষ। বাবা, আজ তুমি এই কথা বলছো? দীর্ঘ 25 বছর ধরে আমার বুকের আগুনটা নিভিয়ে রাখার জন্য যে নিজের পরিচয়টা গোপন করে রেখেছে, আজ এই কথা বলছে? মনে রাখিস খোকা, গীতার বাণী কোনো মন্দিরে শোনানো হয়নি, গীতার বাণী শোনানো হয়েছিল কুরুক্ষেত্র রণাঙ্গনে। তুই প্রবল ঘূর্ণিঝড় হয়ে ছুটে যা আধুনিক কুরুক্ষেত্রে, সেখানে শয়তানদের বধ করে ফিরিয়ে নিয়ে আয় আমাদের আগুন রাঙা ফাগুন বৌমতে। বেশ, তবে তাই হবে বাবা। তোমার আদর্শ ওর মায়ের দীক্ষা আমাকে পথ ছেড়েছে, সেই পথ ধরে তুফানে বেড়ে গিয়ে যাবে খেপা ঝড়ের মতো, ফিরিয়ে নিয়ে আসবে আগুন রাঙা ফাগুন বউ। সেই অমোঘ বাণী यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजम्यहम्। परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কার্যকর এই একটা জোকার আমার সারাটা জীবনকে তছনছ করে রেখে দিয়েছে। বুঝতে পারছি না এই জোকারটা আমার কাছ থেকে কি চাই। কেন আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছো? তুমি কি আমাকে জোর করে বিয়ে করতে চাও? এরকম করো না, কারণ মনে মনে আমি যাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি সে আমার তুফান ছাড়া কেউ নয়। তুফান বললে শেখা कैसे बताऊं मैं तुम्हें मेरे लिए तुम कौन हो, कैसे बताऊं मैं तुम्हें तुम धड़कनों का गीत हो, जीवन का तुम संगीत हो, तुम जिंदगी तुम बंदगी, तुम रोशनी तुम ताजगी, तुम हर खुशी तुम मेरे प्यार हो। বন্নি শিখা, এতদিন আমি যা করেছি শুধু তোমাকে পাবার জন্য, পাগলের মতো ভালোবেসেছি তোমায়। বলো না বন্নি শিখা, একবার বলো না তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা তো কোন দূরের ছয়, তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ঘৃণা। বন্নি শিখা, একবার বলো, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না না না, তোমার
মতো একটা জানোয়ারকে ভালোবাসা যায় না, তোমার মতো একটা জানোয়ারের স্থান উচিত নরকে। শিখা, ওই নরকটা স্বর্গ হতে পারতো যদি একবার, শুধু একবার তুমি বলতে তুমি আমাকে ভালোবাসো। দেখো বন্যশিখা, এতদিন স্বপ্নে আমি তোমাকে নিয়ে ঘর বেঁধেছি। আজ চলো না ওই মন্দিরে প্রজ্বলিত হোমাগ্নির সামনে তোমাকে বিয়ে করে আমরা দুজনে নতুন করে একটা বাস্তবের সংসার করব। দেখো বন্যশিখা, আমি জানি তুমি তুফানকে ভালোবাসো, তবুও বলছি তুমি যদি আমাকে ভালোবাসতে না, তাহলে কিন্তু আমাদের জীবনটা অন্য হতো। এতদিন তুমি আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছো, আমার ভালোবাসা দেখেছো, কিন্তু আজ যখন আমি বুঝতে পেরেছি যে স্বেচ্ছায় তুমি আমাকে বিয়ে করবে না, তখন আমি তোমাকে অন্য কারোরও হতে দেব না। এবার তুমি আমার প্রতিহিংসা দেখবে বন্যশিখা। এতদিন দেখেছো ভালোবাসা, এবার দেখবে প্রতিহিংসা। আমি তোমাকে এই তুফান বেঁচে থাকতে পৃথিবীর কারো সাহস নেই যে তার ফাগুন বুকে তার জীবন থেকে কেড়ে নেবে। চলো এই মুখোশ এখানে, এই মুখোশের আড়ালে এতদিন ধরে এই গ্রামের সমস্ত ষড়যন্ত্র করে এসেছে এই শয়তান অগ্নিশ্বর চ্যাটার্জি। আমি জীবনপুর গায়ের ধ্বংসযজ্ঞের পুরোহিত। আমি মিলন মেলার মাঠে বোমা ফাটিয়েছিলাম। তবে চলো আমি মিলনপুরে বোমা বিস্ফোরণ করিয়েছিলাম। আমার হাতে লেগে রয়েছে আমার ভাই আর ভ্রাতৃবধূর রক্ত। আজ তোকে এই জীবনপুর গ্রামের রক্ত নদীতে ভাসিয়ে আমি প্রতিষ্ঠা করবো সত্য আর নিষ্ঠার ওই মুখোশের আড়ালে যে শয়তানটা লুকিয়ে আছে। আজ তার পরিহার দিন। চলো ওই অগ্নিশ্বরকে আমি সৃষ্টি করেছি, ওকে আমি শেষ করবো। আমি कैसे बताऊं मैं तुम्हें, मेरे लिए तुम कौन हो? कैसे बताऊं, धड़कनों का गीत हो, जीवन का तुम संगीत, जिंदगी বাবু, আপনি নিজে হাতে খুন করতে গেলেন কেন? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। একে আমি সৃষ্টি করেছিলাম, তাই আমি শেষ করলাম। অনেক অপরাধ করেছি, তোমাদের কাছে অনেক অপরাধ করেছি, তাই আমি থানায় চললাম আমার সমস্ত অপরাধ স্বীকার করতে। পুলিশকে আমি খবর দিয়েছি বীরেশ, তবে যাওয়ার আগে একটা কাজ করে যাও। তোমার মেয়ের হাত আমার ছেলের হাতে দিয়ে ওদের ভালোবাসাকে পূর্ণতা দাও। তাই দেবো, তাই দেবো, তাই দেবো, তাই দেবো। তুফান, গোধূলি বেলা নদীর ধারে কত যে রঙিন ছবি এঁকেছি, আলোর রেখা দেখেছি যে